হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা আবারও ফিরে এলাম ধারক ও ধারকত্ব এই চ্যাপ্টারের আলোচনায়। সেই আলোচনায় আমরা যেগুলো অ্যাকচুয়ালি আলোচনা করেছি সেগুলো হলো ধারকের মূল যে নীতি, ধারকের কার্যনীতি, ধারক কাকে বলে, কেন ধারক তৈরি করা হয়, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। দেখো, ধারক বা যেটাকে আমরা ক্যাপাসিটার বা কন্ডেন্সার বলছি, সেই কন্ডেন্সার বা ক্যাপাসিটার তৈরি করা হয়েছে কিছু আধানকে জমা রাখার জন্য। এখন আধানকে যখন আমরা জমা রাখতে চাইছি, তখন আমরা চাইব কি, একটু আধটু আধানকে জমা রেখে তো আমার লাভ নেই, অনেকখানি আধানকে ধরে রাখতে হবে, এবং সেটা ধরে রাখতে হবে অত্যন্ত ছোট একটা জায়গায়। দেখো, আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে একটা পরিবাহী গোলক, সেই পরিবাহী গোলকের ক্ষেত্রে তার যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা কিন্তু আছে, কিন্তু সেটাকে আমরা ধারক বলবো না। তার ধারণ ক্ষমতা আছে, যেমন আমরা বলেছিলাম একটা থালায় জল রাখা যায় বা ছোট একটা জায়গায় জল রাখা যায়, তার মানে এই নয় যে ওটাই জলের ক্যাপাসিটার বা ওটাই জলের ধারক বা ওটাই জলের আধার, এটা কিন্তু আমরা বলতে পারি না। সেরকম প্রত্যেকটা পরিবাহীর ধারণ ক্ষমতা রয়েছে ঠিকই, বা প্রত্যেকটা পরিবাহীর যে ধারণ ক্ষমতা রয়েছে সেখান থেকে আমরা ধারকের বিভিন্ন বিষয় বা ধারকত্ব বা বিভিন্ন বিষয়, ধারকের শক্তি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু কনসেপ্ট পেয়েছি, আলোচনা করেছি। কিন্তু আমাদেরকে এখানে বুঝতে হবে যে ধারণ ক্ষমতা বাড়াতে গেলে কি করতে হবে। যে পদ্ধতিতে ধারকের ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হয় সেই পদ্ধতিকে বলা হয় ধারকের মূলনীতি বা ধারকের কার্যনীতি। আমরা এটাও আলোচনা করেছি, একটা পরিবাহী আছে, সেই পরিবাহীর কাছে যদি আমরা একটা ভূসংযুক্ত পরিবাহী রাখি, তাহলে সেই পরিবাহীর ধারণ ক্ষমতা অনেকখানি বেড়ে যায়। অথবা একটা পরিবাহীর আকৃতি যদি আমরা বিশেষ আকৃতির করি, অর্থাৎ একটা পরিবাহীকে যদি আমি চ্যাপ্টা করি, তাহলে তার থেকে আধান কিন্তু ক্ষয়ে যায় না তাড়াতাড়ি। এই সমস্ত যে কোয়ালিটি, এই কোয়ালিটি বা গুণগুলো যদি থাকে, তখন আমি সেই পরিবাহীটা বা সেই ব্যবস্থাকে আমরা বলবো ধারক। এইরকম একটা ব্যবস্থা হলো সমান্তরাল পাত ধারক। ইংরেজিতে বলা হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এই ধারকটা কেন তৈরি করা হয়েছে বা কি রকম না, সমান্তরাল পাত ধারক, এইটা দেখে তুমি বুঝতে পারছো এখানে দুটো পাত থাকে যেগুলো পরস্পর সমান্তরাল। নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তার গঠন। কি রকম সেই দুটো পাত? ধরা যাক এই রকম একটা কাগজ, এই কাগজকে আমি এই রকম করে দুভাগে ভাগ করলাম, দুভাগে ভাগ করলাম। এই যে দুটো ভাগ, এই পাত দুটো যদি আমি অসীম বিস্তৃত ধরি, এবার এদেরকে যদি আহিত করি এবং তার মধ্যে আমি পরাবৈদ্যুতিক পদার্থ আমি যদি রেখে দিই, এই হলো পরাবৈদ্যুতিক পদার্থ, এটা একটা পাত, এটা একটা পাত, তবে এই দুটো পাত পরস্পর সমান্তরাল আছে। এই কারণে এই দুটো পাতের দ্বারা যে ধারক গঠন করা হলো, সেই পাত, সেই ধারকটাকে বলা হয় সমান্তরাল পাত ধারক। দেখো, এই যে পাতটা আমি বলছি, এটাকে আমি যদি অসীম বিস্তৃত ভাবি, থিওরিটিক্যালি ভাবা যায়, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। এই পাতটাকে যদি অসীম বিস্তৃত ভাবি, তবে আমরা একটাকে যদি আমরা ধনাত্মক আধান দিই আর একটাতে ঋণাত্মক আধান দিই, তবে এরা আহিত হবে এবং এদের মাঝে আমি একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রাখবো, পরাবৈদ্যুতিক মাধ্যম আমি রাখবো।
এই হলো গিয়ে ব্যাপার, পরাবৈদ্যুতিক মাধ্যম আমি রাখবো। এই রকম যে ধারক সেটাকে বলা হয় সমান্তরাল পাত ধারক। কেন এই রকম ধারক আমরা তৈরি করলাম? না, অনেকগুলো সুবিধা এর মধ্যে রয়েছে। এক হলো গিয়ে পাত, দুই হলো গিয়ে সমান্তরাল। এই বিষয়গুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পাত, যখন আমরা পাত বলছি, একটা পরিবাহীকে আমরা চ্যাপ্টা করে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়িয়ে দিচ্ছি, তার ক্ষেত্রফল বেশি হচ্ছে। আর ক্ষেত্রফল বেশি হলে আমরা জানি তার ধারণ ক্ষমতা বেড়ে যায়। আমরা লাস্ট কয়েকটা লেকচারে এই কথাটা বলেছি যে করোনা ডিসচার্জ হয়, সেখানে একটা পরিবাহীকে আহিত করলে সেখান থেকে আধান কমে যায়। আমরা তো এটা চাইবো না। আমরা চাইবো কি, পরিবাহীটার মধ্যে যা আধান আমি দিয়েছি চার্জিংয়ের সময়, সেই আধান জন্য অনেকক্ষণ সে ধরে রাখতে পারে। অর্থাৎ আমাদের ধরে রাখার জন্য যেটা জরুরি সেটা হলো পরিবাহীর জ্যামিতিক আকার। পরিবাহীটাকে এমনভাবে আমরা তৈরি করব বা নেব যাতে পরিবাহীটার ক্ষেত্রফল বেশি হয়। 1 নম্বর, এইটা পরিবাহী পাতের জন্য এটা হলো। 2 নম্বর হচ্ছে, এখানে এই দুটো পাতকে আমরা সমান্তরাল এবং কাছাকাছি, সমান্তরাল প্লাস নিকট। 2 নম্বর হলো গিয়ে এদেরকে আমি, এই দুটো পাতকে আমি সমান্তরাল এবং ভীষণ নিকটে রেখেছি। ভীষণ নিকটে হলে কি সুবিধা হয়? আমরা জানি এখানে প্লাস কিউ আধান দিলে এর বিভব বেড়ে যায়, আর এখানে মাইনাস কিউ আধান থাকলে এটা যদি কাছাকাছি থাকে এর কারণে এর বিভব কমে যায়। ফলে এখানে বিভব কমে, এখানে ডিসচার্জ কমে। ফার্স্ট কন্ডিশনে হচ্ছে ডিসচার্জ কমাচ্ছি, অর্থাৎ ধারণ ক্ষমতা বাড়াচ্ছি। সমান্তরাল ও নিকটের হলে বিভবের মান কমছে, মানে ধারণ ক্ষমতা বাড়ছে। আর মাধ্যম, এদের মাঝে আমি কি বলেছি, এটা যেন মনে হচ্ছে একটা স্যান্ডউইচ এইখানে, আর এটার মধ্যে স্যান্ডউইচ করা আছে এই পরাবৈদ্যুতিক মাধ্যমটাকে। পরাবৈদ্যুতিক মাধ্যম অর্থাৎ মাধ্যমের প্রকৃতি, এই দুটো পাতের মধ্যে আমরা পরাবৈদ্যুতিক মাধ্যম রেখে দিই। এই পাত দুটোকে যদি আমি এরকম করে দেখাই, এরকম করে আমি যদি দেখাই, তাহলে এই পাতের মাঝে, অর্থাৎ এই যে আমি একটা আয়তঘন আকৃতির যে বস্তু পেলাম, যে অংশ পেলাম, তার ভেতরে পরাবৈদ্যুতিক পদার্থ থাকে। পরাবৈদ্যুতিক পদার্থকে রাখা হয়। এই কে এর মান বাড়ে, কে বাড়ে, কে বাড়লে কি হবে, এখানে এই এর ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়। এই কারণে আমরা সমান্তরাল পাত ধারক করেছি। এখন এই যে সমান্তরাল পাত ধারক, এই সমান্তরাল পাত ধারকে আমরা যদি এদিক থেকে দেখি, লম্বভাবে দেখি, আমরা এই রকম দুটো পাতকে দেখতে পাবো। এই দুটো পাতকে আমরা রেখা দিয়ে চিহ্নিত করব, অর্থাৎ এই পাত পুরোটাকে আমরা সব সময়ের জন্য লিখব না, এরকম পাত দুটো আমরা একটা দুটো রেখা দিয়ে চিহ্নিত করব। বেশ, আমরা এইটা একটা পাত বললাম, এইটাকে একটা পাত বললাম। এবারে আমি এটাকে আহিত করলাম। ধরা যাক এই পাত দুটোর ক্ষেত্রফল এ, এদের ক্ষেত্রফল এ, অর্থাৎ এদের যত এ বাড়বে এখানে কি হবে, এর ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই জন্য আমরা পাত দুটোর এরিয়া যত বেশি সম্ভব নেব, কিন্তু সবসময় বেশি করা সম্ভব নয়, কারণ একটা যন্ত্রে যখন ব্যবহার করা হবে তখন সেই যন্ত্রটার ডাইমেনশন রয়েছে, যন্ত্রটা খুব বড় হয়ে গেলে সেটা মুশকিল। এই কারণে এখানে আমরা এরকম পাত দুটো নিলাম এবং এই পাতকে আমি প্লাস কিউ আধান দিলাম, এই পাতে মাইনাস কিউ আধান দিলাম। এখানে সিগমা সমান কি হবে, কিউ বাই এ, একক ক্ষেত্রফলে আধান। সিগমা
আধানের তলমাত্রিক ঘনত্ব। এখানে কি হবে, সিগমা সমান কিউ বাই এ মাইনাস, অর্থাৎ এইটাকে যদি আমি প্লাস সিগমা বলি, এই পাথটা মাইনাস সিগমায় রয়েছে। বেশ, এই হলো গিয়ে এই ধারকের ব্যাপার। এখন আমি এই ধারকটা তৈরি যখন করলাম, এর কার্যনীতি যদি দেখি, যে আমি এটাতে আধান দিইনি, আমি দিয়েছি এটাতে আধান, কিন্তু এটাতে আধান পেয়ে গেছি কিভাবে না, আমি এখানে একটা ভূসংযুক্ত পরিবাহীকে এই দ্বিতীয় পাতের সঙ্গে যোগ করেছি। যোগ করলে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে আধানগুলো রয়েছে, এই আধানগুলো এই দিকের পৃষ্ঠে চলে আসবে। এখানে মোট আধান যেমন ছিল, এটাকে যখন রাখিনি, এই পাতটাকে যখন রাখিনি, শুধু এই পাতটাকে আমি প্লাস কিউ আধান দিয়েছি, তখন আধান কি রকম ছিল, তখন আধান ছিল এরকম, দুদিকে এরকম ছড়িয়েছিল। এখন কি হলো, এইটাকে যখন কাছাকাছি আনলাম, এটা কিন্তু খুব কম দূরত্ব, কাছাকাছি যখন আনলাম, তখন এদিকে ঋণাত্মক আধান আবিষ্ট হলো, আর এদিকে যে ধনাত্মক আধানগুলো আবিষ্ট হয়েছিল, সেইগুলো এই ভূপৃষ্ঠের সঙ্গে সংযুক্ত থাকার ফলে ইলেকট্রন এসে সেগুলোকে প্রশমিত করে দিয়েছে। অর্থাৎ এখানে যে এদের মধ্যে আকর্ষণের কারণে এদিকে আধান নেই বলে ধরতে পারো, কাছাকাছি আধান এই রকম ভাবে থাকলো। এবারে আমি দেখব যে এই দুটো পাতের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে। এখন আমরা প্রাথমিক বিষয়টা জানলাম যে কি ঘটনা এখানে ঠিক ঘটে থাকে। এবারে আমরা দেখব এদের মধ্যে দূরত্ব ধরে নেব ডি, এদের মধ্যে দূরত্ব ধরে নেব ডি। আর প্রথমে আমি ধরবো যে এই মাধ্যমটা বায়ু আছে, বায়ু পাত ধারক বা বায়ু সমান্তরাল পাত ধারক। এখানে আমি পরাবৈদ্যুতিক মাধ্যম এখনো দিইনি, পরে আমি পরাবৈদ্যুতিক মাধ্যম দিয়ে দেখব তার ধারকত্ব বাড়ে কি কমে। বাড়বে তো অবশ্যই, আমরা আলোচনা করে নিয়েছি। এখন থিওরিটিক্যালি আমাদের নিউমেরিক্যালি আমাদেরকে দেখতে হবে, বা আমাদেরকে হিসেব করে বুঝতে হবে। এখন আমরা এর মাঝে, অর্থাৎ দুটো পাত যদি থাকে, একটা প্লাস সিগমা আর একটা মাইনাস সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব সম্পন্ন যদি হয়, সেক্ষেত্রে আমরা বলেছি এইখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো সুষম, অর্থাৎ তাদের মান, এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব বিন্দুতে সমান থাকে। এই অংশের মধ্যে সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান থাকে। সেটা দেখানোর জন্য আমরা কি করি, ইকুইস্পেসড, আমরা নির্দিষ্ট দূরত্বে থাকা সমান্তরাল তড়িৎ বলরেখা ব্যবহার করে থাকি। আমরা এই রেখাগুলো সমান্তরাল এবং সমান দূরত্বে রেখেছি, মানে কি বোঝাতে চেয়েছি, এখানে ই হলো সুষম, ই সুষম মানে সব জায়গায় এইটার মান ধ্রুবক, কনস্ট্যান্ট, এটার মান ধ্রুবক। এখন দেখো এখানে ই এর ভ্যালু কত হয়, ই এর ভ্যালু এখানে কত হয়, তোমরা মনে করো যে, আবারও আমি বলি, এখানে যদি প্লাস সিগমা থাকে, আমরা গাউসের যে উপপাদ্য তা প্রমাণ করে দেখেছি, এইদিকে এপসাইলন বাই সিগমা বাই 2 এপসাইলন 0 হয়, এদিকে তড়িৎ ক্ষেত্র সিগমা বাই 2 এপসাইলন 0 হয়। আর এটার জন্য, এটা যদি নেগেটিভ হয়, তাহলে এর জন্য এদিকে সিগমা বাই 2 এপসাইলন 0, আর এটার জন্য সব জায়গায় সমান হয়। আমরা দেখেছি সেখানে যে কোনো সমান, যদি ধারক কোনো পাত যদি থাকে, সেই পাতের বিস্তৃতি যদি অসীম হয় এবং সেই পাতটা যদি সুষমভাবে আহিত হয়, সেক্ষেত্রে সেই পাত থেকে একটা দূরত্ব পর্যন্ত, কিছু দূরত্ব পর্যন্ত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পরিবর্তিত হয় না। অর্থাৎ এই দূরত্বের সঙ্গে এর কোনো নির্ভরতা নেই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান চেঞ্জ হয় না। এখানে সিগমা বাই 2 এপসাইলন 0 এর জন্য সিগমা বাই 2 এপসাইলন 0 এইদিকে, আর এর জন্য
এই পাতের জন্য এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানে রয়েছে সিগমা বাই 2 এপসাইলন 0। এই পাতের জন্য এখানে যেমন রয়েছে এখানেও একই। এই পাতটা যদি না থাকতো এই জায়গাটা আমি সমস্ত জায়গায় আমি দেখাতে পারতাম সিগমা বাই 2 এপসাইলন 0। দেখো সিগমা বাই 2 এপসাইলন 0 এদিকে, সিগমা বাই 2 এপসাইলন 0 এদিকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দুটো পাতের জন্য সমান হচ্ছে এবং বিপরীতমুখী হচ্ছে, তার জন্য এটা এর প্রভাবকে নষ্ট করে দেবে। অর্থাৎ এখানে টোটাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। আর এখানেও তাই, এই পাতের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে আর এই পাতটির জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে, দুটোর মান সমান ও বিপরীত। এই কারণে এরা পরস্পরকে প্রশমিত করে দেবে। অর্থাৎ এখানেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হবে। তাহলে সমান্তরাল পাতের ক্ষেত্রে সমান্তরাল পাত দ্বয়ের বাইরের কোন অংশে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হয়। আর ভেতরে কত হয় দেখো, এর ডিরেকশন যেদিকে ধনাত্মক ভাবে আহিত বা ধনাত্মক তড়িৎগ্রস্ত পাতের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান এবং দিক যেদিকে হয় ঋণাত্মক আহিত আধানে আহিত পাত, সেই পাতের যে ক্ষেত্র প্রাবল্য সেই ক্ষেত্র প্রাবল্য ও একই হয় এবং একই দিকে হয়। এই দুটো তাহলে কি হবে, যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি যদি একটাই বলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দুটোর জন্য, এটা প্লাস এটা হবে, এটা প্লাস এটা কি হবে না সিগমা প্লাস 2 এপসাইলন 0 প্লাস সিগমা প্লাস 2 এপসাইলন 0 সমান হবে সিগমা বাই এপসাইলন 0। অর্থাৎ আমরা সমান্তরাল দুটো পাত যদি রাখি সেখানে তার মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হয় সিগমা বাই 2 এপসাইলন 0। সিগমা হলো ওই পাত দ্বয়ের প্রতিটির আধানের তলমাত্রিক ঘনত্ব, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, এইটা মনে রাখতে হবে। অর্থাৎ এখানে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেলাম কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটার ভ্যালু হলো সিগমা বাই এপসাইলন 0। এই সিগমা এর ভ্যালুটা কি, সিগমা সমান কিউ বাই এ। যখন আমি ফাইনাইট পাথ করে দেব, কনসেপ্টটা হচ্ছে ভেতরে এখানে কিন্তু তড়িৎ যে ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এইরকম হয়ে থাকে, এদের বল রেখাগুলো এইরকম হয়ে থাকে, ওটাকে নেওয়া যাবে না। এটা প্র্যাকটিক্যাল কেসে আমরা থিওরিটিক্যালি যেটা নিচ্ছি আমরা অসীম ভাবছি, আবার আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা এই ধারকটাকে আমি বানাতে যাচ্ছি তখন আমাকে অসীম করা যাচ্ছে না অ্যাকচুয়ালি। তাহলে এইখানে প্রান্তীয় একটা অসুবিধা থাকলেও ভেতরে কিন্তু এইটা কনস্ট্যান্ট। অর্থাৎ ভেতরের জন্য আমি সিগমা বাই এপসাইলন 0 যেটা, সেটাকে কি লিখতে পারি, সিগমাকে যদি এপসাইলন 0 দিয়ে ভাগ করে দিই এখানে একটা এপসাইলন 0 গুণ হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে যে কনস্ট্যান্টটা লিখেছি ই সমান আমি যে সিগমা বাই এপসাইলন 0 লিখেছি তার জায়গায় আমি সিগমার জায়গায় কিউ বাই এ বসাবো, কিউ বাই এ এপসাইলন 0 হবে। এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হবে কিউ বাই এ এপসাইলন 0। এইটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে সব সময়ের জন্য, কিউ বাই এ এপসাইলন 0, এবং এটা কনস্ট্যান্ট। সবচেয়ে বড় কথা হলো এটা। এবারে আমি দুটো পাতের মধ্যে আমি পাত 1 আর পাত 2 দুটো পাতের মধ্যে বিভবের পার্থক্য জানতে চাই। দেখো এই পাতটা ভূপৃষ্ঠের সঙ্গে সংযুক্ত আছে, এর বিভব 0 আর এর বিভব সামথিং হবে। এই দুটো বিভবের পার্থক্য হবে কি, সামেশন বা ইন্টিগ্রেশন ই ইনটু ডিএক্স। কারণ আমরা জানি যে ডিভি ডিএক্স, দেখো মাইনাস ডিভি ডিএক্স, এই তো একটা চ্যাপ্টার আগে মাইনাস ডিভি ডিএক্স সমান ই, এই ই হলো এখানে ধ্রুবক। এখানে আমি যদি করি মাইনাস ডিভি সমান ই ইনটু ডিএক্স, এবারে আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি মাইনাস ডিভি সমান ই ইনটু ডিএক্স। এবারে ডিএক্স আমি এখানে 0 আর এখানে এটা যদি এক্স অক্ষ বরাবর ভাবি, এখানে এক্স অক্ষ বরাবর যদি ভাবি, এদিক থেকে এদিকে আমি গেছি x = 0 থেকে x = d পর্যন্ত গেছি। তোমাদের পরীক্ষায় x = 0 x = d এত কঠিন করে দেখাতে হবে না, তোমরা সহজ করে লিখবে। কিন্তু এখানে তোমাদেরকে বুঝতে হবে খুব সুন্দরভাবে যে x = 0 থেকে x = d পর্যন্ত এই ভেরিয়েবলটা চেঞ্জ হচ্ছে।
আর এখানে ভি এর চেঞ্জ হচ্ছে, এখানে ভি সামথিং আছে আর এখানে ভি জিরো রয়েছে। এখন দেখো আমি যদি বলি এটা ই এর ভ্যালুটা সব জায়গায় সমান, তাহলে ই এর ভ্যালু আমি পুট করতে পারবো এখানে কিউ বাই এ এপসাইলন জিরো। আর এটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে। কেন ইন্টিগ্রেশনের বাইরে আসবে? না, ইন্টিগ্রেশনের বাইরে তখন আসে যখন কোনো কিছুর ভ্যালু কনস্ট্যান্ট হয়। এর ভ্যালু কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, এই জন্য এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। আর এটা হলো ডিএক্স, এখানে ইন্টিগ্রেশন ডিভি মানে হচ্ছে ভি। এবারে দেখো এখানে ভি এর একটা কি হয় সমস্যা হয় কি, এখানে মাইনাস ডিভি বাই ডিএক্স সমান ই লিখি। সেখানে হচ্ছে পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট, নেগেটিভ গ্রেডিয়েন্টকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড। এটা একটা স্কেলার রাশি আর এটা ভেক্টর রাশি, এদের দিক নিয়ে একটু সমস্যা হয়, এই কারণে এখানে নেগেটিভ চিহ্নের একটা সমস্যা থাকে। দেখো এখানে আমি তড়িৎ ক্ষেত্রটা এদিক থেকে এদিকে, অর্থাৎ আমি যদি তীর চিহ্ন দিয়ে দেখাই তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা এদিকে। এবারে আমি যদি বিভবটা আমি যদি এদিক থেকে এদিকে আসছি তাহলে কি হবে, আমি ভি ইকুয়ালস টু 0 থেকে আমি যদি বলি ভি ইকুয়ালস টু ভি তে যাব, তাহলে আমি এক্সটা কত থেকে কততে যাচ্ছি, এক্সটা ডি থেকে 0 তে যাচ্ছি। দেখো এখানে আমাকে ডি বসাতে হবে, এক্স ইকুয়ালস টু ডি, আর এটা এক্স ইকুয়ালস টু 0, এটা 0 বসাতে হবে। অর্থাৎ আমি যদি একে উল্টো করে দিই, আমি যদি এটাকে উল্টে দিই, অর্থাৎ তোমরা জানো যে নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে আমি লিমিটটাকে যদি উল্টে দিই, আপার লিমিট আর লোয়ার লিমিটকে উল্টে দিই, এখানে উল্টে যাবে। অর্থাৎ আমি এটাকে ভি ডিভি করে দেবো, প্লাস করে দেব, আর এটা হয়ে যাবে ভি টু 0। এটা মাইনাসই থাকবে, ভি টু 0 করে আগে আমি প্লাস মাইনাসই থাকুক, আমি লিমিটটা চেঞ্জ করে দিলে এর লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, ডি টু 0 টু ডি ইন্টু, এবারে ই এর ভ্যালু আমি বসাবো কিউ বাই এ এপসাইলন 0 ইন্টু ইন্টু ডি এক্স, এইভাবে লিখবো। অর্থাৎ আমি এখানে পাবো কি, এইটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, ভি পাবো, মাইনাস ভি পাবো, 0 বসালে 0 আর মাইনাসে মাইনাসে প্লাস ভি। অর্থাৎ এখানে আমি পাবো ভি আর এখানে আমি পাবো কিউ বাই এ এপসাইলন 0 ইন্টু ডি, এই জিনিসটা পাবো। এত কঠিন করে তোমাদের ভাবতে হবে না, তোমরা যখন পরীক্ষায় দেখাবে তখন তোমরা কি করবে সেটা দেখে নাও। এই জিনিসটা তোমরা বুঝে নিলে এবারে পরীক্ষার সময় দেখাবে কি, যে না বাবু এখানে এখানে বিভবের পার্থক্য সমান আমরা জানি ভি সমান তড়িৎ ক্ষেত্র গুণিতক দূরত্ব। সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য এখানে লিখতে হবে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য এরকম লিখবে, আমরা জানি ভি সমান ই ইন্টু ডি, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য। এইটা তোমরা সেখানে লিখে তুমি বসিয়ে দেবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা জানি এইটা ইন্টু ডি। এবারে তুমি লিখবে কি সিগমা ইন্টু এ ইন্টু ডি বাই এপসাইলন 0 ইন্টু এ। আগে থেকে লেখার দরকার নেই, তুমি এইভাবে ভাবলে যে ভি সমান ই ইন্টু ডি। এখানে আমি এক্সপ্লেন করে দিলাম, তোমার মনে বুঝে নিলে তুমি, যে বুঝতে পারলে ভালো, আর যে বুঝতে পারলে না সে চেষ্টা করলেই বুঝতে পারবে। তাহলে এই সিগমা ইন্টু এটা হলো এখানকার আধান, সিগমা ইন্টু এটা হলো এখানকার আধান, কিউ ইন্টু ডি বাই এপসাইলন 0 ইন্টু এ। এইটা হলো বিভবের রাশিমালা। আমরা যে বিভব পেলাম সমান্তরাল পাত ধারকে, সেই বিভব ডিপেন্ড করছে কিসের উপর, এই আধানের উপর, এই দূরত্বের উপর, পাত দুটো দূরত্ব এবং এখানে পরাবৈদ্যুতিক যে কনস্ট্যান্ট সেটার উপর, আর এখানে পাত দুটোর ক্ষেত্রফলের উপর। এইটা তোমাদেরকে মাথায় দিতে হবে। এইভাবে তুমি আসবে সব সময়, তুমি প্র্যাকটিস যেটা করবে সেটা শর্টেস্ট ওয়েতে করার চেষ্টা করবে, তোমার মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে তুমি বুঝতে পারবে। আর যেটা তুমি বুঝতে পারছো সেটা তুমি অন্যকে বোঝাতেও পারবে। এখানে কেন বিভব বেশি, এখানে কেন বিভব কম, তুমি বুঝতেই পারলে। এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে, আমি এদিক থেকে যদি এদিকে আসি বিভব বাড়বে, আমি হচ্ছে কি বলের বিরুদ্ধে কাজ করছি, মানে ধনাত্মক কাজ করছি, এই কারণে বিভব এখানে বেশি এখানে কম। আর বুঝতে এমনিতেই অসুবিধা নেই, এটা ধনাত্মক আধানে আহিত, এখানে ঋণাত্মক আধান রয়েছে, তাহলে এর বিভব তো বেশি হবে। এইভাবেই তোমরা এটা
মনে রাখবে ভি সমান ই ইন্টু ডি। সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য এটা অবশ্যই উল্লেখ করতে হবে। সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা জানি ভি সমান ই ইন্টু ডি, ই এর ভ্যালু আমরা জানি সিগমা বাই এপসাইলন জিরো, আর সেখান থেকে আমরা পেলাম ই সমান কিউ ইন্টু ডি বাই এপসাইলন জিরো ইন্টু এ। বেশ, এবারে আমি কি করব, এটাকে একটু পরিষ্কার করব। এই হলো গিয়ে এর এপসাইলন জিরো, এদের মধ্যে দূরত্ব ডি, এই এরিয়া এ, এই এরিয়া এ, এখানে আধান কিউ, এখানে আধান মাইনাস কিউ। বেশ, দেখো এখানে যখন একটা ধারকের আধান বলবে তখন ধারকটাকে যে আধান আমি দিয়েছি সেই আধানের কথাই বলবো। এই আধানটা কিন্তু আমরা পেয়েছি তড়িৎ আবেশের জন্য। অর্থাৎ আমি একটা ধারকের আধান যদি বলি, যে একটা ধারক এরকম করে চিহ্ন দিয়ে লেখা হয়, আগের দিন আমরা আলোচনা করেছি, সেখানে আমরা বলেছি যে ধারকে সি চিহ্ন দিয়ে লেখা হয়। এবার আমি যখন বলবো এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ, তাহলে ধারকের আধান কত? কেউ বলবে প্লাস কিউ মাইনাস কিউ ইকুয়ালস টু 0। একেবারে রং। ধারকের মোট আধান 0 হোক তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু ধারকের আধান যদি বলে, ধারকের আধান বলতে আমরা এই আধানের কথা বলবো। আধান সমান কিউ বলবো সব সময়, ধারকের আধান আমরা সব সময় কিউ বলবো, এটা মাথায় রাখবে। এবারে আমি এক্সপ্রেশনটা লিখছি ভি সমান কিউ ইন্টু ডি বাই এপসাইলন জিরো ইন্টু এ। কেন একে আলাদা করে নিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে এখানে ধারকত্ব হলো আধান বাই বিভব। আধানকে বিভব দিয়ে ভাগ করতে হবে। আধানকে বিভব দিয়ে ভাগ করলে কি হবে, এইটা উপরে চলে আসবে, এপসাইলন জিরো এ বাই ডি হবে। এই হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা, এপসাইলন জিরো এ বাই ডি। এখন এখানে যদি আমি পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি, যেই পরাবৈদ্যুতিক মাধ্যমের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তখন আমি এপসাইলন ইকুয়ালস টু লিখব এপসাইলন জিরো ইন্টু কে। কোনটা বদলাবে তাহলে? যেখানে এপসাইলন জিরো রয়েছে সেখানে এর ভ্যালুটা হবে, এটা হচ্ছে বায়ুর জন্য, আর যে কোনো মাধ্যমের জন্য এটা হবে এপসাইলন জিরো কে ইন্টু এ বাই ডি। এপসাইলন জিরো কে ইন্টু এ বাই ডি। এইভাবে আমরা ধারকত্বের রাশিমালাটাকে লিখে ফেলতে পারবো। এবারে আমরা যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানেই তুমি ফিরে যাও, দেখো কি কি পেলে। যেই ধারকত্বের মান হচ্ছে এরিয়ার সঙ্গে সমানুপাতিক পেলে। পাওয়ার কথা ছিল, হ্যাঁ কথা ছিল। আমরা বলেছিলাম যে এই পাত দুটোর ক্ষেত্রফল যত বেশি হবে এদের ধারণ ক্ষমতা তত বৃদ্ধি পাবে। এই পাত দুটোর ক্ষেত্রফল বেশি হলে ধারকের ধারকত্ব বেড়েছে। দেখো আমরা ফর্মুলা থেকে এবার বলছি, আর কি বলেছিলাম, যে মাধ্যমের উপস্থিতি, এখানে কে এর মান যত বেশি হবে, এখানে এই মাধ্যমটা যত পরাবৈদ্যুতিক হবে, সেখানে আমরা তত ধারকত্ব বেশি পাবো। আর আমরা কি বলেছিলাম, যত কাছে সম্ভব এটাকে রাখতে, কাছে থাকলে কি হবে, বেশি বিভব কমাতে পারবে। এই কারণে আমরা এটাকে কাছে রাখবো। এই ডি এর মান কম হলে সি এর মান বেশি হয়, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। এই তিনটে সম্পর্ক আমাদের পাওয়া উচিত ছিল, আমরা ফর্মুলা থেকেও আমরা পেলাম। অর্থাৎ ধারকের ধারকত্ব এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এখন আমরা সমান্তরাল পাত ধারকের কথা বলছি। সমান্তরাল পাত ধারকের এইটা কি না, দুটো পাতের যদি আমরা ক্ষেত্রফল যদি আমরা সমান বলি, সেক্ষেত্রে প্রতিটি পাতের ক্ষেত্রফল হলো এ। কে হলো কি, ওই দুটো পাতের মধ্যে যে পদার্থটা রয়েছে সেই পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর ডি হলো কি, পাত দুটোর মধ্যে দূরত্ব। সমান্তরাল হওয়ার জন্য এই ডিটাকে আমি নির্দ্বিধায় লিখতে পারছি। সমান্তরাল না হলে, এরকম হলেও হতো, পাত ধারকের ধারকত্ব থাকতো কিন্তু এই ধারকত্বের রাশিমালা আলাদা হতো। এই কারণে সমান্তরাল হওয়ার জন্য আমি এটাকে ডি লিখতে পারছি। এখন তোমরা দেখো যে এই কে যখন আমি বাড়াবো, আমরা বিভিন্ন পদার্থ দিতে পারি কে এর জন্য। কে এর জন্য আমরা কাঁচ রাখতে পারি, রজন রাখতে পারি,
অন্যান্য গালা রাখতে পারি, অন্যান্য অনেক কিছু রাখতে পারি, আবার জলও রাখতে পারি। দেখো জলের ক্ষেত্রে কে এর ভ্যালুটা খুব হাই, 81, কিন্তু আমরা জল রাখি না। তার কারণ কি জানো? না, জল রাখলে কি হবে, এখানে জলটাকে সিল করা মুশকিল। যে যন্ত্রটা আমরা তৈরি করব সেখানে যদি আমরা জল রাখি, জল লিক করে যেতে পারে। শুধু তাই নয়, একটু একটু যদি সে স্পেস পায়, সে আস্তে 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 বাষ্পীভূত হয়ে যেতে পারে। এই কারণে জল রাখাটা সেফটি নয়। শুধু তাই নয়, জল যদি ওটাও যদি করা যায়, বলবে যে টেকনোলজির উন্নতির জন্য আমরা জলকে আমরা সুন্দরভাবে ওটা রাখবো, ভালো টেকনোলজি করব, কেউ বলতে পারে। কিন্তু না, তাতে কি হবে, জল যদি সামান্য দূষিত হয়, আমরা জানি যে বিশুদ্ধ জল ডিস্টিল ওয়াটার খুব ভালো, সে কিন্তু তড়িতের পরিবাহী নয়। কিন্তু জল যদি সামান্য দূষিত হয়, অর্থাৎ জলের ভেতরে যদি সামান্য অপদ্রব্য চলে যায়, সামান্য লবণ বা কিছু চলে যায়, তখন জলটা তড়িতের সুপরিবাহী হয়ে যায়। তখন কিন্তু এই আধানগুলো সব এদিক থেকে এদিকে চলে যাবে, আধানের ডিসচার্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো না। এই কারণে সমান্তরাল পাত ধারকের ভেতরে আমরা যদি পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি, সেটা অবশ্যই জল হবে না, কারণ জল হলে অনেক অসুবিধা আছে। কি কি রাখা যেতে পারে, আমরা ওই যেগুলো বললাম, যে রেশম বা অন্যান্য যে পরাবৈদ্যুতিক গালা, রজন, এই সমস্ত পরাবৈদ্যুতিক পদার্থ আমরা এর ভিতরে রাখতে পারি, রাখলে কোনো অসুবিধা হবে না। এবারে এই সিজিএস পদ্ধতিতে আমি এই এক্সপ্রেশনটা বের করতে চাই, সি এর সিজিএস পদ্ধতিতে যদি এক্সপ্রেশন বের করতে চাই, তাহলে আমরা জানি কি এসআই পদ্ধতিতে যেটা 4πε0, সেটা সিজিএস পদ্ধতিতে কি হয়, 1/4πε0 হয়ে যায়, সিজিএস পদ্ধতিতে 1। এইভাবে তোমরা মনে রাখবে। আর এখানে যদি কে থাকে, এখানে হয় 1/k। অর্থাৎ আমরা যা এক্সপ্রেশন পেয়েছি, এবারে এইটা মুছে দিই। এবারে আমি দেখব আমরা যা রাশিমালা পেয়েছি, c ε0 ak/d। এবারে এখানে 4π গুণ করে দাও, নিচে 4π গুণ করে দাও। এবারে আমরা কি করব, এই 4πε0 জায়গায় এখানে 1/4πε0 জায়গায় 1 লেখা যায়, 4πε0 জায়গায়ও 1 লেখা যাবে। এইটার জায়গায় আমি 1 বসিয়ে দেব, 1 ak/4πd। এটা হবে সিজিএস পদ্ধতিতে ধারকত্বের রাশিমালা। সিজিএস পদ্ধতিতে ধারকত্বের রাশিমালা আমরা পাবো c ak/4π×d। এইটা তোমরা মনে রাখতে পারো, কিন্তু এটা মনে রাখছো খুব একটা লাভ নেই। তোমরা একটাই মনে রাখার চেষ্টা করবে, একটাই মনে রাখলে কিন্তু তোমরা অন্যগুলো তোমরা পেয়ে যাবে। এবার ধারক তো হয়ে গেল। এবারে এই একটা ধারক যখন তৈরি করা হয়, আমাদের কি কি বিষয় মনে রাখতে হয়, যে ধারণ ক্ষমতাটা ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, ধারকটাকে যখন আমি আহিত করে রেখে দিচ্ছি, তখন কি হয়, এখানে যে মাধ্যম আছে না, এই মাধ্যম এর পরাবৈদ্যুতিক ধ্রুবক রয়েছে, যাই হোক না কেন, এর ভেতর দিয়ে কিন্তু একটু একটু করে চার্জ চলে যায়। অর্থাৎ আস্তে আস্তে এখানে ধরো আমি 100 ইএসইউ চার্জ দিলাম, এখানে -100 ইএসইউ চার্জ দিলাম, আস্তে আস্তে এই চার্জটা কমে যায়। ধরো এর 10 ইএসইউ চার্জ মোক্ষণ হয়ে গেল, 90 ইএসইউ হয়ে যাবে, এর -90 ইএসইউ হয়ে যাবে। কিন্তু আমি কেন এটা করেছি সেটা মনে রাখতে হবে। আমরা প্রথম দিন থেকে এটা বলছি যে ধারক তৈরি করেছি আমরা ধারণ করার জন্য। কি ধারণ করার জন্য? আধান ধারণ করার জন্য, ইন দ্য ফর্ম অফ এনার্জি। শক্তি হিসাবে আধান এখানে জমা থাকবে। তাহলে আধান যদি চলে যায়, আধানের যদি মোক্ষণ হয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়, সেটা কিন্তু ভালো কথা নয়। আধানের মোক্ষণ, তড়িতের মোক্ষণ হয়ে যাচ্ছে এখানে, সেটা ভালো কথা নয়। এই কারণে আমরা যখন ধারক তৈরি করব, আমরা মাথায় রাখবো ডিসচার্জ যেন কম হয়। কিন্তু বাস্তবে ডিসচার্জ ছাড়া ধারক তৈরি করা সম্ভব নয়। তবে আদর্শ ধারক বলবো তাকে যে ধারকের ক্ষেত্রে ডিসচার্জ শূন্য, যেখানে ডিসচার্জ, ইলেকট্রিক ডিসচার্জ 0 হলে, কোনো ডিসচার্জ না হলে, সেই ধারককে আমরা আদর্শ ধারক বলতে পারবো। এই হলো আমাদের সমান্তরাল পাত ধারকের ব্যাপার। এর ভেতরে তোমার
আর কিছু নেই, শুধু মনে রাখতে হবে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হয়। প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে মনে রেখে পড়তে হবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে যখন নিউমেরিক্যাল আসবে বা অন্য কোনো কোশ্চেন আসবে। তুমি কি শুধু এইটা মনে রাখলে পারবে? তোমাকে কিন্তু প্রত্যেকটা অংশ মনে রাখতে হবে যে হ্যাঁ এর ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা কত ছিল, সিগমা বাই এপসাইলন জিরো। এর ভেতরে কে যদি পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কত হয়, সিগমা বাই এপসাইলন জিরো ইন্টু কে। এদের মধ্যে তাহলে বিভব কত হবে না, এটা সুষম তড়িৎ ক্ষেত্র, তার জন্য এর বিভব হবে শুধু ডিস্টেন্স গুণ হয়ে যাবে। এখানে কোন ইন্টিগ্রেশনের দরকার হচ্ছে না, কারণ ইটা সব জায়গায় কনস্ট্যান্ট। যেখানে কনস্ট্যান্ট থাকে সেখানে ইন্টিগ্রেশন করার কি দরকার, ইন্টিগ্রেশনের জটিল করে লাভ নেই। সেক্ষেত্রে আমরা ই ইন্টু ডি বসিয়ে দিয়েছি, ভি সমান ই ইন্টু ডি। সেখান থেকে আমি বিভব পেয়ে গেছি। সেই ইটা আবার কিউ এর উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে না, কিউ বাই এ সমান সিগমা, আবার সিগমা বাই এপসাইলন জিরো সমান ই, অতএব কিউ বাই এ ইন্টু এপসাইলন জিরো হলো ভি, অর্থাৎ ভি আর কিউ এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম। যে কোনো ধারকের ক্ষেত্রে যেমন খুশি ধারক আমাদেরকে দিক না কেন, সব ক্ষেত্রে আমরা কিউ আর ভি এর মধ্যে রিলেশন বের করার চেষ্টা করব, করলেই আমরা ধারকত্বের ফর্মুলা রাশিমালা পেয়ে যাব। এই হলো আমাদের সমান্তরাল ধারকের হিসেব। এবারে আমরা সমান্তরাল ধারকের ক্ষেত্রে আমরা দেখব বায়ু মাধ্যম থাকলে আর কোনো মাধ্যম থাকলে তাদের যে ধারকত্ব হয় সেই ধারকত্বের তুলনাটা কি। ধারকত্ব কোন ক্ষেত্রে বেশি হয় না, অন্য মাধ্যম থাকলে বেশি হয়। কত বেশি হয় না, কে গুণ বেশি হয়। দেখো এটা বোঝা খুবই সহজ। এখানে একটা বায়ু আছে, একটা ধারক আছে, তার মাঝে বায়ু আছে। বায়ু থাকলে এখানে প্লাস সিগমা এখানে মাইনাস সিগমা যদি হয়, অর্থাৎ এখানে যদি আমার এরিয়া এ হয় এবং এদের মধ্যে ডিসটেন্স ডি হয়, অর্থাৎ এবং এখানে যে তড়িৎ ভেদ্যতা রয়েছে সেই তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন জিরো হয়, সেক্ষেত্রে এর ধারকত্ব হয় এপসাইলন জিরো এ বাই ডি, এটা হয়। এবার বায়ু ছাড়া যদি বায়ুর বদলে যদি অন্য কোনো মাধ্যম থাকতো, সেই মাধ্যমের কে যদি হতো পরাবৈদ্যুতিক ধ্রুবক, তবে এখানে সি মিডিয়াম, সি জিরো আমি লিখবো, কারণ বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হলে এটা সি মিডিয়াম সমান লিখবো এপসাইলন জিরো এ কে বাই ডি। এবার এটাকে এটা দিয়ে ভাগ করো, সিএম বাই সিও সমান হবে কি হবে, এপসাইলন জিরো এ কে বাই ডি ইন্টু, এটা উল্টে যাবে, ডি বাই এপসাইলন জিরো এ, এটা কেটে যাবে, আসবে কে। অর্থাৎ আমরা দেখছি যে একটা সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী স্থানে যদি আমি কোনো মাধ্যম রাখি, তার জন্য ওই ধারকের ধারকত্ব যা, যদি বায়ু মাধ্যম রাখতাম তাহলে যা ধারকত্ব হতো তার যত গুণ, এই মাধ্যম থাকলে এখানে ধারকত্ব যত হতো, বায়ু মাধ্যম থাকলে এর ধারকত্ব তার কে গুণ হয়। অর্থাৎ কে এর সংজ্ঞা আমি এখান থেকে পেয়ে যাব। পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা আমাকে যদি সমান্তরাল পাত ধারক দিয়ে বলতে বলে, তাহলে আমি বলতে পারবো, যদি বলে একটা সমান্তরাল পাত ধারকের মধ্যে পরাবৈদ্যুতিক মাধ্যম দেখানো হলো, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান 8.5, তাহলে ধারকত্ব কত গুণ বাড়বে। তুমি বলবে ধারকত্ব যদি C0 থাকে, এখন হবে 8.5 ইন্টু C0। এই কথাটাকে তুমি ভাষায় প্রকাশ করো যে কোনো একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে যদি বায়ু থাকে, তার জন্য যে ধারকত্ব হয়, অন্য মাধ্যম থাকলে তার জন্য তার ধারকত্ব যত গুণ হয় সেই সংখ্যাকে বলা হয় ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এইভাবে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা এখান থেকে আমরা বলতে পারি, অথবা পরাবৈদ্যুতিক ধ্রুবকের জ্ঞান থাকলে আমরা ধারকত্ব কত হবে সেটা বের করে ফেলতে পারি। এবারে আমরা ধারকের সমবায় নিয়ে একটু আলোচনা করে ফেলি। সমান্তরাল পাত ধারক রয়েছে। আচ্ছা, সমবায়ের আগে আমি এই ধারকের, সমান্তরাল পাত ধারকের মধ্যে যে সঞ্চিত শক্তি, সেই শক্তির হিসাবটা আমি করে ফেলি। দেখো এইখানে সমান্তরাল পাত ধারক রয়েছে, এর মধ্যে আধান রয়েছে শক্তি হিসেবে, আর সেখানে শক্তির মান কত হয়, হাফ সিভি স্কোয়ার। আমরা এটাকে খুব ভালোভাবে যত্ন নিয়ে পড়েছি। সেখানে আমরা বলেছি যে হাফ সিভি স্কোয়ার, এখানে ভি
আর সি এর উপর ডিপেন্ড করছে। ধরা যাক আমি এখানে কিউ আধান দিয়েছি, কিউ দিয়ে আমি লিখতে চাই, তখন আমি কি লিখবো, হাফ সি এর জায়গায় আমি লিখবো এ এপসাইলন 0 কে বাই ডি ইন্টু ভি স্কোয়ার, এরকম লিখতে পারি। এখানে এইভাবে আমরা লিখতে পারি। এছাড়াও আমরা এরকম করতে পারি যে এখানে যে হাফ কিউ স্কোয়ার বাই সি এই টার্মটা যে রয়েছে, এই রকম ফর্মুলা দিয়েও আমি এটাকে প্রকাশ করতে পারি। এখানে কিউ এর জায়গায় এখানে বড় ছোট কিউ আছে, আমি ছোট কিউ দিলাম, কিউ এর জায়গায় এখানে হাফ কিউ স্কোয়ার বাই সি এর ভ্যালু এখানে বসাবো এপসাইলন 0 এ কে ইনটু ডি। তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে যে কিউ যদি ফিক্স থাকে, যদি কিউ ফিক্স থাকে তখন এর যে শক্তি, এই শক্তিটা কে এর সঙ্গে ব্যস্তানুপাতিক। এখানে পরাবৈদ্যুতিক মাধ্যম যদি থাকে তাহলে এখানে এর শক্তিটা কে এর সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। আর যদি ভি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ এখানে যদি দুটো পাতের মধ্যে বিভব যদি একই থাকে, সেক্ষেত্রে ইউ এর সঙ্গে কে এর সম্পর্ক হয় সমানুপাতিক। এটা কেন হয় না, এটা কেন হয় বুঝতে গেলে আমাদেরকে দুটো কেস নিতে হবে, কেস 1 আর কেস 2, দুটো কেস আমাদেরকে নিতে হবে। একটা কেসে বলতে হবে যে একটা ধারকের দুটো প্লেটকে আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত রেখেছি। একটা ধারকের দুটো প্লেট, এই প্লেটকে আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করে রেখেছি। এই অবস্থায় এর আধান রয়েছে, এর আধান রয়েছে। এই যুক্ত থাকা অবস্থায় আমি এর মধ্যে ধীরে 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 পরাবৈদ্যুতিক মাধ্যম ঢুকিয়ে দিলাম, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম ঢুকিয়ে দিলাম। এই অবস্থায় কি হবে দেখো, আমি ব্যাটারির সঙ্গে যুক্ত রেখেছি, ব্যাটারির একটা তড়িৎচালক বল রয়েছে, ধরা যাক তড়িৎচালক বল হলো ভি, অর্থাৎ এই দুই প্রান্তে বিভবের মান কনস্ট্যান্ট হয়ে যাবে, বিভবের মানের কোনো পরিবর্তন ঘটছে না, ব্যাটারি যুক্ত অবস্থায় আমি এটাকে ঢুকিয়েছি। সেক্ষেত্রে সি হয়ে যাবে সি ইন্টু কে, আগে বায়ু যদি থাকে সি0 ইন্টু কে হয়ে যাবে, ধারকত্ব বেড়ে গেল, তাহলে সে আরো আধান এই ব্যাটারি থেকে নিয়ে নেবে, কিউ হয়ে যাবে, আগে যে কিউ ছিল কিউ ড্যাশ ইকুয়ালস টু হবে কিউ ইনটু কে, সি ড্যাশ ইকুয়ালস টু সি ইনটু কে লিখি, আগে যদি সি থাকে এখন সি ড্যাশ ইকুয়ালস টু সি ইনটু কে হবে। আগে যদি কিউ আধান ছিল আরো সে আধান নিয়ে নেবে। দেখো এখানে আধানটা কনস্ট্যান্ট নয়, আমি একটু আগে বলেছিলাম যে আধানের কনস্ট্যান্ট হবে কখন আর বিভবের বিভব কনস্ট্যান্ট হবে কখন, সেটা তোমাকে বুঝতে গেলে এই উদাহরণটা নিতে হবে। এখানে তুমি দেখছো যে আমি এখানে এটাকে প্রথমে রাখিনি, এরকম করে ব্যাটারি যোগ করে রেখেছিলাম, তারপরে ধীরে 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 এই পরাবৈদ্যুতিক মাধ্যমটা আমি ইনসার্ট করলাম, তার ফলে কি হলো, এর ধারকত্ব বেড়ে গেল, আধান বেড়ে গেল। বিভব কি হবে দেখো, বিভব একই থাকবে, ভি সমান কিউ বাই সি, কিউ ড্যাশ বাই সি ড্যাশ সমান দেখো সি কে কিউ কে বাই সি কে, কে কে কেটে যাবে, কিউ বাই সি থাকবে, ভি থাকবে। এটাই তো আসা স্বাভাবিক, ফর্মুলা থেকে যা আসবে। আর আমরা ফিজিক্যালিও জানি যে এখানে বিভব ব্যাটারির তো বাবা বাড়বে না, ব্যাটারির বিভব নির্দিষ্ট থাকবে, ও যাই যাক না কেন এর এর বিভব কখনো বাড়বে না, বরং কমতে পারে, সেটা ছেড়ে দাও। আমি এখানে ধরে নিলাম যে ব্যাটারিটা ক্যাপাবল টু গিভ চার্জ, এখানে এই ব্যাটারিটা চার্জ দিতে পারে, যত খুশি চার্জ এখান থেকে নিতে পারা যায়। তাহলে এখানে যখন আমরা এখানে পরাবৈদ্যুতিক মাধ্যম ঢোকালাম তখন এখানে এর আধান বেড়ে গেল, ক্যাপাসিটি বেড়ে গেল, কিন্তু বিভব একই থাকলো। তাহলে ইউ কি হবে দেখো, ইউ এর এক্সপ্রেশনটা আমি লিখেছিলাম একটু আগে, ইউ সমান হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার লিখতে পারো। এখানে ভি কনস্ট্যান্ট, সি বেড়েছে কে গুণ, তাহলে হাফ ইউ ড্যাশ হবে হাফ সি ড্যাশ ভি স্কোয়ার, ভি কনস্ট্যান্ট রয়েছে, ভি যদি একই থাকে তাহলে এখানে আমি লিখতে পারি যে ইউ সমানুপাতিক সি। এবার সি যদি
কে গুণ বাড়ে, তাহলে ইউ সমানুপাতিক কে। প্রথম কেসে তাহলে আমি পেয়ে গেলাম ধারকের যে শক্তি সেটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঙ্গে কনস্ট্যান্ট। এই রকম বিভিন্ন প্রবলেম তোমাকে দেবে, এই কনসেপ্ট যদি তোমার থাকে ওই ধরনের যা প্রবলেম দেবে তুমি পেরে যাবে। তোমাকে বলবে এরকম ঢোকানো হলো, তার ধারকের পরিবর্তন কত হবে, তার আধানের পরিবর্তন কত হবে, তার বিভবের পরিবর্তন কত হবে, কত হবে দেওয়া থাকলে তুমি বলবে বিভবের পরিবর্তন হবে না, একই থাকবে। আর তার শক্তির পার্থক্য কত হবে, যে হ্যাঁ শক্তিও কে গুণ বাড়বে। বোঝা গেল? এবারে দ্বিতীয় কেসে বলা হলো কি না, এখানে প্রথমে আমি ব্যাটারি দিয়ে আহিত করলাম, ব্যাটারি দিয়ে আমি একটা ধারককে আহিত করলাম, এর আধান হলো কিউ, ওরে বাবা এখানে প্লাস এখানে মাইনাস, এর আধান হলো কিউ, ঠিক আছে, এর আধান প্লাস কিউ, এর মাইনাস কিউ। এবারে যখন আমরা ব্যাটারিটাকে ছিন্ন করে নিলাম, আমরা ব্যাটারিটাকে ছিন্ন করে দিয়েছি আর ব্যাটারি রাখিনি, তখনও আধান থাকবে প্লাস কিউ মাইনাস কিউ। এটাকে আদর্শ ধারক ধরতে হবে। আদর্শ ধারক ধরলে তার তড়িৎ মোক্ষণ হয় না, তড়িৎ নষ্ট হয় না, যা আধান দিয়েছিলাম সে সেই আধান রেখেছে। অর্থাৎ এখানে কিন্তু আর আধানের কোনো পরিবর্তন হবে না, এখানে কিউ ড্যাশ ইকুয়ালস টু কিউ হবে, কারণ ব্যাটারি তো আর যোগ নেই। তুমি যাই করো না কেন আধানের নিত্যতা নিয়ম সবসময় প্রযোজ্য হবে। আধানের নিত্যতা নিয়ম, আগে আধান নিয়েছিল, সে এক জায়গা থেকে নিয়েছিল, এই সিস্টেমে ব্যাটারি ছিল বলে দিয়েছিল, এক জায়গা থেকে আধান আর এক জায়গায় গেছে, সেটাকে তো আর ভায়োলেশন অফ নিত্যতা সূত্র বলা যায় না। কিন্তু এখানে তো অন্য কিছু সোর্স নেই, এই একটা বিচ্ছিন্ন সংস্থা, তাহলে এর আধান কিন্তু একই থাকবে। আধানের নিত্যতা থেকে আমরা বলতে পারবো কিউ ড্যাশ ইকুয়ালস টু কিউ, আধানের কোনো পরিবর্তন এখানে হবে না। এবারে আমি ধীরে ধীরে কি করব, পরাবৈদ্যুতিক মাধ্যম ঢোকাবো, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো কে, সেক্ষেত্রে তার ধারকত্ব কিন্তু বাড়বে, ধারকত্ব বাড়বে, কিন্তু আধান বাড়বে না, কারণ এখানে এটা ঢোকালেও এখানে কোনো আধান যাওয়ার রাস্তা নেই। অর্থাৎ এখানে আমরা বলতে পারবো সি ড্যাশ ইকুয়ালস টু সি ইনটু কে। দেখো দুটো কেসের সিমিলারিটিও মনে রাখতে হবে, ডিসিমিলারিটিও মনে রাখতে হবে। ফার্স্ট কেস এও যা ছিল, সি সবসময় বাড়বে, পরাবৈদ্যুতিক মাধ্যম ঢোকানো মানে সি এর মান বাড়বে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে কে গুণ বাড়লো, কিন্তু কিউ ড্যাশের কোনো পরিবর্তন ঘটলো না। তাহলে বিভব কি হবে, কিউ ড্যাশ বাই সি ড্যাশ, কিউ ড্যাশটা হবে কিউ আর সি ড্যাশ হবে সি ইনটু কে। এখানে ভি ড্যাশ ইকুয়ালস টু কিউ ড্যাশ বাই সি ড্যাশ। এবার কিউ বাই সি সমান হচ্ছে আগের ভি, ভি বাই কে। দেখো বিভবের মানটা কিন্তু কমে গেল, বিভবের মান কমে গেল। আর ইউ এর এক্সপ্রেশনটা আমি এখানে কিভাবে দেব, এখন বিভব দিয়েও দিতে পারি যেহেতু বিভব আছে, কিন্তু আমি ফান্ডামেন্টাল আগে বিভবটা তো পাইনি, আগে এই দুটো পেয়েছি তারপরে আমি বিভব পেয়েছি, কাজেই আমি কিউ দিয়ে এই রাশিটাকে যদি এক্সপ্রেস করি, ইউ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার বাই সি। যার মনে থাকবে না হাফ সি ভি স্কোয়ার দিয়ে সে করবে, কোনো অসুবিধা নেই, পরীক্ষায় তাতে নম্বর কাটবে না। কিন্তু এখানে বেশি ভালো হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি আমি ইউটাকে কিউ স্কোয়ার বাই সি দিয়ে লিখি। কেন বলো তো, এখানে কিউটা ধ্রুবক থাকে, একটা ধ্রুবক রাশি সেখানে আমি পুট করেছি, একটা রাশির উপর আমি দেখাতে পারছি, অর্থাৎ এখানে ইউ হয়ে গেল 1/c, আর 1/c হওয়া মানে ইউ হয়ে যাবে 1/k। এখানে ইউ সমানুপাতিক হবে 1/k। এই দুটো কেস থেকে কিন্তু হামেশাই অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে, যেটা কি হবে, ওটা কি হবে, বিভব কি হবে, শক্তি কি হবে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে যদি এটাকে একটু ভালো করে ভেবে নিতে পারো। তাহলে আমরা ফার্স্ট কেসে দেখেছি বিভব কনস্ট্যান্ট, এখানে ফার্স্ট কেস v ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেকেন্ড কেসে আমি দেখব q ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটা কিন্তু মনে রাখতে হবে, এই দুটো মনে রাখলে এবং বাকি ফর্মুলা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের কাছে এটা ইজি হয়ে যাবে। চলো আমরা সমান্তরাল বাঁধ ধারকের সমস্ত বিষয় প্রায় আমরা
আলোচনা করে ফেললাম। এবারে আমরা এই সমান্তরাল পাত দুটো যখন থাকে তাদের পারস্পরিক যে আকর্ষণ বল ক্রিয়াশীল হয়, সেই পারস্পরিক আকর্ষণ বল কতটা ক্রিয়াশীল হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো, দুটো পাত ধারক রয়েছে। এই পাত ধারকের একটা পাতের আধান প্লাস কিউ, একটা পাতের আধান মাইনাস কিউ। এটার এরিয়া এ, এটার এরিয়া এ। এই ক্ষেত্রে এই পাত ধারকের জন্য এইখানে কোনো বিন্দুতে ছোট্ট একটা আমি যদি জায়গা নিই, এই পাতটা তো এইরকম, একটা ছোট্ট জায়গায় এরকম একটা জায়গায় নিয়েছি, সেটাকে আমি আর এরকম করে পারবো না, তোমরা বুঝতেই পারছো যে এখানে ছোট্ট করে আমি যদি আঁকি এরিয়া ডিএ, এই ডিএ এখানে এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়, সিগমা বাই 2 এপসিলন 0, কিন্তু সিগমা বাই এপসিলন 0 নয়, কারণ এর জন্য আমি এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বলছি। এর জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, অর্থাৎ এটাকে যদি 1 নম্বর প্লেট, এটাকে যদি 2 নম্বর প্লেট ধরি, তাহলে E1 সমান আমি লিখবো সিগমা বাই 2 এপসিলন 0। বেশ, এই ভ্যালুটা আসলো। এই ভ্যালুটা যদি আমি ডি এর সঙ্গে গুণ করে দিই, তাহলে এই জায়গায় এই ছোট্ট অংশে যে আধান রয়েছে আমি সেটাকে যদি ছোট্ট আধান কিউ ড্যাশ বা কিউ1 ধরি, সমান কি হবে, আমি ওই আধানের মান পেয়ে যাব কি, কিউ1 সমান সিগমা ইনটু ডিএ। এই কিউ1 আধানের উপর প্রযুক্ত বল কি হবে, এফ সমান কিউ ইনটু ই। এই সূত্রটা কিন্তু সব সময় মনে রাখতে হবে তোমাদের, এফ সমান কিউ ইনটু ই। এখানে কিউ এখানে কত, কিউ1, আর ই কত, ই1। ইটা কিসের জন্য না, এই প্লেটের জন্য। এই প্লেটের যে স্থান, এই প্লেটের স্থান কেন, সব জায়গায় এর জন্য হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান। আমার এইখানে প্রয়োজন তাই এখানে বলছি, তার মানে কি এখানে নয়, এই প্লেটের জন্য এখানেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যা, এখানেও যা, বিভিন্ন জায়গায় এখানেও তাই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা এই প্লেটের জন্য সব জায়গায় সমান। তবে আমি এই বিন্দুতে আমি ফোকাস করছি, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা, ওই মানটাই লিখবো সিগমা বাই 2 এপসিলন 0, সিগমা বাই 2 এপসিলন 0। আর এখানে কিউ আমি ছোট্ট একটা জায়গায় দেখেছি, এখানে ছোট্ট একটা জায়গার জন্য আমি এখানে ডিএফ লিখবো, ছোট্ট একটা জায়গার উপর প্রযুক্ত বল। এবার বলটা কোন দিকে হবে, দেখো এখানে মাইনাস নেগেটিভ আধান আছে, এই যে আধানটা আমি লিখেছি এই আধানটা কিন্তু ঋণাত্মক, নেগেটিভ আধান, ঋণাত্মক আধান, আর এর দিক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক এইদিকে। তাহলে এখানে যে বলটা কাজ করবে সেই বলটা আকর্ষণ বল কাজ করবে, এই দিকে হবে ডিএফ। অর্থাৎ ডিএফ সমান আমি লিখতে পারি, ডিএফ সমান হলো কিউ1 ইনটু ই1। ডিরেকশনটা তো আমি এখানে ছবিতে দেখাচ্ছি, এখানে ভ্যালুটা লিখলেই হয়ে যাবে। কিউ1 এর ভ্যালু আমি লিখবো সিগমা ইনটু ডিএ, আর ই এর ভ্যালু আমি লিখবো সিগমা বাই 2 এপসিলন 0। অর্থাৎ ডিএফ সমান আমি লিখতে পারবো কি, সিগমা ইনটু সিগমা, সিগমা স্কয়ার বাই 2 এপসিলন 0 ইনটু ডিএ। ডিএফ সমান লিখতে পারবো সিগমা স্কয়ার বাই 2 এপসিলন 0 ইনটু ডিএ। এবারে এইগুলো কিছু 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 সবগুলো যদি যোগ করা হয়, এই সবগুলো এরিয়ার জন্য প্রত্যেকটার জন্য আকর্ষণ বল কাজ করবে, প্রত্যেকটার জন্য সমানভাবে আকর্ষণ বল কাজ করবে, কারণ সব জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান। আর এখানে সব জায়গায় সুষমভাবে আধানটা বণ্টিত রয়েছে, অর্থাৎ সব জায়গায় এখানে ফোর্স সমান। আমি এই ছোট্ট জায়গায় বের করেছি, সব জায়গায় সমান। আমি যদি পুরো ফোর্স বলতে চাই তাহলে এ বিকাশটা হবে সিগমা স্কয়ার বাই 2 এপসিলন 0 ইনটু এ। কোনো পাতি একবারে, এটা তো সব জায়গায় সমান, তাহলে ডিএ আছে আমি এ লিখতে পারি, ডিএফ কে এফ লিখতে পারি, ইন্টিগ্রেশন করারই দরকার নেই। আমরা প্রত্যেকটা ছোট ছোট জায়গায় যদি সবার ক্ষেত্রে সমান হয় তাহলে আমরা কি করি, সবার ক্ষেত্রে সমান হলে সেটাকে যোগ করে দিলেই হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রফলে যোগ করলে এই বড় ক্ষেত্রফলটা চলে আসবে, প্রত্যেকটা বল সমান্তরাল আছে, একই দিকে আছে, যোগ করলে এই বড় বলটা চলে আসবে। এইটা হলো সিগমা স্কয়ার বাই 2 এপসিলন 0 ইনটু এ। অর্থাৎ এই প্লেটকে এই বলে টানছে, টানলে কি চলে আসবে, আসবে না। এখানে এই দুটো প্লেট আছে, তাদের মাঝে কি আছে, পরাবৈদ্যুতিক মাধ্যম রয়েছে। এখানে কিন্তু সবসময় একটা আকর্ষণ কাজ করছে, কিন্তু আকর্ষণ কাজ করলেই যে চলে আসবে তা কিন্তু নয়, এদের মাঝে বিভিন্ন পদার্থ রয়েছে। কিন্তু এই আকর্ষণের জন্য এর উপর একটা প্রেসার আছে সবসময়, সেই প্রেসার সমান কি, বল বাই ক্ষেত্রফল, চাপ সমান বল বাই ক্ষেত্রফল।
সিগমা স্কোয়ার বাই 2 এপসিলন 0। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে সিগমা স্কোয়ার বাই 2 এপসিলন 0, সিগমা স্কোয়ার বাই 2 এপসিলন 0। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে চাপ কত। একটা এরকম সাবানের বুদবুদ রয়েছে, সেই সাবানের বুদবুদকে আমি আধান দিয়ে দিলাম, আধান দিয়ে দিলে সেখানেও দেখা যাবে এখানে যে চাপটা পড়ে, এই চাপ অর্থাৎ এটাকে আধান, এটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যেভাবে আহিত করা হোক না কেন, এখানে আমি নেগেটিভ আধানে আহিত করলাম, যাই যেভাবেই আহিত করা হোক না কেন, সব সময় বাইরের দিকে একটা এক্সট্রা প্রেসার কাজ করে। আধানের কারণে, আহিত হওয়ার কারণে বাইরের দিকে একটা এক্সট্রা প্রেসার কাজ করে। সেই প্রেসারের ভ্যালুটাও এই রাশির সঙ্গে সমান মনে রাখা সুবিধার জন্য এখানে বললাম সিগমা স্কয়ার বাই 2 এপসিলন 0 পি এক্সট্রা ডিউ টু চার্জ। একটা চার্জড বুদবুদ, একটা চার্জড বুদবুদ, একটা আহিত বুদবুদ, এর যে মধ্যে যে এক্সটার্নাল প্রেসার, সেটা কিসের জন্য থাকে? পৃষ্ঠটানের জন্য থাকে। সেটার ভ্যালু কত হয়? 4s/r। মনে আছে? পি এক্সটার্নাল, পি এক্সট্রা অর্থাৎ পি ইন মাইনাস পি আউট, এইটা যেখানে ছিল 4s/r। এই rটা হলো ব্যাসার্ধ, s হলো পৃষ্ঠটান। তার সঙ্গে এই এক্সট্রা প্রেসারটা যোগ হবে আবার যদি আমরা বুদবুদে আধান দিই, অর্থাৎ একটা বুদবুদকে যদি আহিত করি, তাহলে তার এক্সট্রা একটা চাপ সৃষ্টি হবে। ভেতরের চাপ বেশি হবে, বাইরের চাপ কম হবে, এবং চাপটা বাইরের দিকে এই জন্য দেখিয়েছি। সেটা ঋণাত্মকভাবে আহিত হোক কিংবা ধনাত্মকভাবে আহিত হোক, যে কোনো ক্ষেত্রে তার উপর একটা এক্সট্রা প্রেসার কাজ করবে। সেই প্রেসারটা হলো সিগমা স্কয়ার বাই 2 এপসিলন 0। ধরো এরকম একটা বুদবুদ রয়েছে, এরকম একটা বুদবুদ রয়েছে, সাবান বুদবুদ। সাবানের পৃষ্ঠটান s, ব্যাসার্ধ এখানে r। তাহলে এখানে p ইনসাইড আর p আউটসাইড কি হবে? p ইনসাইড মাইনাস p আউটসাইড আমরা প্রথমে লিখতাম 4s/r, তখন এটার কোনো আধান ছিল না। এখন আমি এখানে আধান দিয়ে দিয়েছি, প্লাস বা না মাইনাস যাই আধান দিক না কেন, এখানে আরো একটা যোগ হয়ে যাবে, প্রেসারের ডিফারেন্সটা বেড়ে যাবে, সিগমা স্কয়ার বাই 2 এপসিলন 0। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের কম্পিটিটিভের জন্য তো ইম্পর্টেন্টই, আর পরীক্ষায় তোমাদের এমসিকিউতেও এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হতে পারে। কাজে এইগুলো তোমরা মনে রাখবে। প্রেসারের এক্সপ্রেশন সিগমা স্কয়ার বাই 2 এপসিলন 0 এই ক্ষেত্রেও হয়, এটাও তোমরা মনে রাখবে। এবারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে রয়েছে এই সমান্তরাল পাত দুটোর মধ্যে, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একটা শক্তি তো রয়েছে নাকি? এরকম একটা সমান্তরাল পাত ধারক রয়েছে, এই পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা, এই পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব মাইনাস সিগমা। এবারে এদের এরিয়া এ, এদের মধ্যে ডিসটেন্স ডি, ঠিক কিনা? এদের মধ্যে ডিসটেন্স ডি। এবারে তুমি দেখো যে এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা রয়েছে তার শক্তি কত? শক্তি তো তোমরা পেয়েছো, শক্তি ঘনত্ব কত? শক্তি ঘনত্ব কি স্যার? না, শক্তি ঘনত্ব কিছুই না, ইউ কে এ দিয়ে ভাগ, ইউ কে ভি দিয়ে ভাগ করে দেবে। এখানে যে আয়তন রয়েছে, অর্থাৎ তুমি এবারে দেখো এটা অ্যাকচুয়ালি আমরা যেটা একটা সরল রেখাংশ দিয়ে আনছি, সেটা কি? একটা পাত। সেই পাত দুটোকে আমি এরকম করে যদি জয়েন করি, এটা একটা কি? এটা একটা আয়তঘন। এই আয়তঘনের একটা ভলিউম রয়েছে। এই ভলিউমটা কি করে পাবো? না, এই দিকের এরিয়াটা a আর এই ডিসটেন্সটা d, এরিয়া আর ডিসটেন্স গুণ করে দাও। কেন না, এরিয়া মানে কি? এখানে হচ্ছে এটা লেন্থ l, এর ব্রেথ যদি b হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা হবে আয়তঘনের আয়তন। তাহলে এখানে আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এই দৈর্ঘ্য গুণিত প্রস্থকে আমরা বলছি a, আর এটা হলো d, অর্থাৎ a ইনটু d হবে এখানকার ভলিউম। অর্থাৎ এখানে যে শক্তি ঘনত্ব স্মল ইউ সমান ক্যাপিটাল ইউ বাই ভি, শক্তি ঘনত্বের যে এক্সপ্রেশন আমি পাবো, সেখানে আমি লিখব ইউ এর এক্সপ্রেশন বাই ভি এর জায়গায় a ইনটু d লিখব। বোঝা গেল? এখন এই ইউ এর ভ্যালুটা কত? একটু আগেই আমরা লিখেছিলাম ইউ সমান হাফ সি ভি স্কয়ার, ইউ সমান হাফ
কিউ স্কোয়ার বাই সি। যেভাবে খুশি তুমি লিখতে পারো, তবে এইভাবে লিখতে হবে। কেন না, আমি পার্টিকুলারলি এর সঙ্গে রিলেশন পেতে চাইছি। অর্থাৎ ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি থাকে, কোনো স্থানে যদি ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে, সেই স্থানে ওই ই এর অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব কত হয় সেই এক্সপ্রেশনটা পেতে চাইছি। তাহলে আমাকে এখানে কি করতে হবে না, আমার এই এক্সপ্রেশনটা কাজে লাগাতে হবে। এখানে হচ্ছে হাফ সি ইন্টু ভি, ভি মানে কি ই ইন্টু ডি এর স্কোয়ার। ভি মানে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য গুণিতক দূরত্ব। এটা সব জায়গায় লাগছে, দেখো এখানে সব সময় এটা মনে রাখবে। তাহলে এখানে হাফ সি এর ভ্যালু আমি কি বসাবো, এপসাইলন 0 a কে বাই ডি, আর এখানে হবে ই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। ডি একটা কেটে যাবে। এবারে আমি কি করব, এইটা পেতে চাই, স্মল ইউ পেতে চাই। ক্যাপিটাল ইউ পেয়ে গেছি, ক্যাপিটাল ইউ কে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। হাফ এপসাইলন 0 ই স্কোয়ার ইন্টু এ, এ দেখো হাফ হয়ে গেল, এপসাইলন 0 হয়ে গেল। এরকম করে তোমরা পরীক্ষায় ভেবে দেখে লিখবে, এক দুটো ফসকে গেলে মুশকে। তাহলে ই স্কোয়ার আর একটা ডি টিকে আছে, এখানে ডি লিখবো, এ ইন্টু ডি লিখবো। দেখো ই স্কোয়ার হয়ে গেছে, ডি হলো কে লেখা নেই, আচ্ছা কে লিখে ফেলি, এই কে হয়ে গেল, এ হয়ে গেল, সব হয়ে গেল। এবারে আমি এখানে এটাকে সাজিয়ে লিখবো, এ হাফ, এখানে এপসাইলন 0 কে কে এপসাইলন লিখো তো, এপসাইলন 0 ইনটু কে সমান এপসাইলন তোমরা জানো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, স্কয়ার ইনটু এ ইনটু ডি। এ ইনটু ডি কে তুমি কি লিখবে, এখানে লেখা ছিল একটু আগে এ ইনটু ডি ভলিউম ইনটু ভলিউম ভি, ক্যাপিটাল ভি লিখবে। এই এই ভি এর সঙ্গে কিন্তু মিশে যাবে। এখানে তুমি কি করবে, এটাকে ভলিউম লিখতে পারো, ভলিউম। না হলে কিন্তু বিভবের সঙ্গে এটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাবে। এই কারণে এটাকে ভলিউম লিখতে পারো, এখানে ভলিউম লিখবে। তাহলে এখানে এটাকে ভলিউম লিখবে, এখানে ভলিউম ভলিউম। এখানে তাহলে কি হবে, ইউ এর জায়গায় আমি কি লিখবো, হাফ এপসাইলন 0 ই স্কয়ার ইনটু ভলিউম, ভলিউম বাই ভলিউম। ভলিউম ভলিউম কেটে যাবে, এডিটা হচ্ছে ভলিউম, ভলিউম ভলিউম কেটে যাবে। ভলিউম ভলিউম কেটে গেলে কি হবে না, থাকলো কি হাফ এপসাইলন 0 ই স্কয়ার। এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমরা মনে রাখবে। শক্তি ঘনত্ব, এই যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম পড়বো, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র, সেখানে তরঙ্গ পড়বো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যে যাচ্ছে সেই মাধ্যমের কোন স্থানে তার শক্তি ঘনত্ব নির্ণয় করতে বলবে। শক্তি ঘনত্ব নির্ণয় করতে গেলে তখন কিন্তু এই এক্সপ্রেশনটা তোমাদের মনে চলে আসবে যে হ্যাঁ আমরা ধারকের ক্ষেত্রেও পেয়েছিলাম। ধারকের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, এখানে বাবু কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানের চেঞ্জ হয় না। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এখানে একেবারে কনস্ট্যান্ট, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ধ্রুবক, সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই ক্ষেত্রে এইটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট হলেও যা হবে সেখানে ভ্যারি করলেও দেখা যাবে তরঙ্গের ক্ষেত্রে একই থাকবে, সেটা সেখানে তোমরা পাবে। আপাতত তোমরা এখানে মনে রাখবে যে একটা ক্যাপাসিটরের ভেতরে এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই রয়েছে, তার শক্তি ঘনত্ব হয় ইউ সমান হাফ এপসাইলন ইনটু ই স্কয়ার। এপসাইলন কি, এপসাইলন 0 ইনটু কে, অর্থাৎ শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা গুণিতক ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই হলো গিয়ে প্যারালাল ক্যাপাসিটরের সাহায্যে আমরা শক্তি ঘনত্বের রাশিমালা পেলাম, আরো অনেক কিছু পেলাম, চাপের রাশিমালা পেলাম, অনেক কিছুই আমরা জানতে বুঝতে পারলাম। এখন আমরা ধারকের সমবায় কথা জানব। ধারকের সমবায়, তারপরে আবারও আমাদের একটা পাত ধারকে ফিরে আসতে হবে। এই আমরা দুটো পাত দিয়ে যে ধারক তৈরি করলাম, মনে মনে ভাবছি যে আমরা বেশ বড় একটা কাজ করে ফেলেছি, তা কিন্তু নয়। আমরা এই পাতটাকে নিয়ে যাব কোথায়, পাত্র তো অনেক বড় হবে। এই জন্য কি করতে হয়,
পাতগুলো, অনেকগুলো পাত 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 করে একটা বড় সমবায় গঠন করতে হয়। সেই সমবায় গঠন করলে আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট যে ধারকত্ব, তুল্য ধারকত্ব, সেটা অনেক বেশি পেয়ে যাই। সেটার জন্য করতে হয় কি, ধারকের সমবায়। ধারকের সমবায়, ধারকের সমবায়। ধারকের সমবায় কিভাবে করা হবে? ধরো এরকম একটা ধারক রয়েছে, এর সঙ্গে এই প্লেটটার সঙ্গে পরের ধারকের একটা প্লেট জুড়ে দিলাম, আবার পরের ধারকে ওই প্লেটটার সঙ্গে আরেকটা ধারক এরকম জুড়ে দিলাম। এরকম করে জুড়ে জুড়ে পর জুড়ে, ধারক থেকে তো দুটো তার বেরিয়ে আসছে, এর একটা তার, এর একটা তার, এর একটা তার, এর একটা তার, শুধু শেষের প্রান্তের যে দুটো ধারক থাকবে তাদের তার দুটো বেরিয়ে থাকবে। অর্থাৎ এটাকে যদি আমি একটা ধারক ভাবি, তাহলে এই তারটা হবে, এটা যদি 1 নম্বর তার, এটা যদি 10 নম্বর তার হয়, এই 1 নম্বর তারটা হবে এই তারটা, আর এই 10 নম্বর তারটা হবে এই তার, এখানে 2 নম্বর তার হবে। তখন এই সমবায়টাকে আমি বলবো, এই সমবায়টার যে ধারকত্ব, সেটা ধারকত্বকে বলবো সি ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তুল্য ধারকত্ব। এবার এই সমবায় অনেক রকম হয়, সমবায় অনেক রকম নয়, 2 রকম হয় বা 3 রকম বলতে পারো। প্রথমে আমরা শ্রেণী সমবায়ের কথা বলবো, তারপরে সমান্তরাল সমবায়ের কথা বলবো, তারপরে আমরা মিশ্র সমবায়ের কথা বলবো। প্রথমে শ্রেণী সমবায়, আমরা যেটা এঁকেছি সেটা শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কাকে বলে তোমরা জানো, রোধের ক্ষেত্রে পেয়েছো, সেখানে ধারগুলোকে পরপর করে সাজিয়ে গেলে সেটাকে আমরা শ্রেণী সমবায় বলবো। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় আমরা দেখছি। দেখো আমরা শ্রেণী সমবায়, ধরো আমি দুটোই নিলাম, আমি হিসেবে সুবিধার্থে আমরা কি করি সব সময় না, সিম্পলেস্ট কেসটা, সমবায় করতে গেলে মিনিমাম দুটো ধারক লাগবে, আমরা দুটো ধারক নিলাম, দুটো ধারককে আমরা ব্যাটারির সঙ্গে যোগ করলাম। ব্যাটারির সঙ্গে যোগ করলে এই ধারকের এই প্লেটটা আধানে আহিত হবে, ধনাত্মক আধানে আহিত হলো, আর এই প্লেট ঋণাত্মক আধানে আহিত হলো। মাঝে প্লেটগুলোর সঙ্গে কিন্তু ব্যাটারি যুক্ত নেই, নাই বা থাকলো, এইটার ক্ষেত্রে কি হবে দেখো, এখানে প্লাস আছে, এখানে ঋণাত্মক আধান আবিষ্ট হবে, ঋণাত্মক আধান আবিষ্ট হবে, আর এর সমান ধনাত্মক আধান এইদিকে আবিষ্ট হবে। তাহলে ইন টোটাল এই আধানটা কত, আগেও ছিল 0, এখনো হলো 0। ধরা যাক আমি কথার কথা বলছি, একটা উদাহরণ, এখানে ধরো 5 কুলম আধান হলো, আর এখানে -5 কুলম আধান হলো, তাহলে এখানে কি হবে, -5 কুলম, এখানে +5 কুলম, এই দুটো মিলিয়ে দিলে কি হবে, 0 হবে। অর্থাৎ এই দুটো পাতের মধ্যে যা আধান ছিল এখনো তাই আধান রয়েছে, শুধু আধানটা আলাদা হয়ে আছে, সেপারেট হয়ে আছে, ওদেরকে একসঙ্গে করলে আবার 0 হয়ে যাবে। তাহলে আমি এই ধারকটার ধারকত্ব কত, এই ধারকটার আধান কত বলবো, কিউ হলে এরও আধান কিউ, দেখো এখানে 5C বলেছিলাম, +5C বলেছিলাম, এরও +5C বলেছিলাম, -5C বলেছিলাম। তাহলে এর আধান যখন কিউ বলবো, সেই 5টাই হচ্ছে এই কিউ, হ্যাঁ, এর আধান যখন কিউ বলবো, এর আধানও কিউ হবে। এরকম যদি 10টা থাকতো, অনেকগুলো থাকতো, তাহলেও প্রত্যেকটার আধান সমান হতো, এটা নিশ্চয়ই আর একে বোঝানোর প্রয়োজন হবে না। এখন দেখো এখানে প্রত্যেকটা ধারকের আধান সমান, অর্থাৎ এই যে সমবায়টা আমরা করলাম এটা হলো শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে আমরা দেখলাম, শ্রেণী সমবায়ে কি হয়, আধান ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আধানের ভ্যালুটা এখানে ধ্রুবক হয়। কোনটা আলাদা হয় না, এই দুটো ধারকের ধারকত্ব, এই দুটো ধারকের ধারকত্ব যদি আলাদা না হতো, এরও সি এরও সি, তখন কিন্তু এর বিভব আর এর বিভব সমান হতো, সেটা তো স্পেশাল কেস। কিন্তু জেনারেলি আমি এর ধারকত্ব আর এর ধারকত্ব যদি আলাদা ধরি, তাহলে আমরা কি দেখব না, এর দুই প্রান্তের বিভব আর এর দুই প্রান্তের বিভব আলাদা হবে। তাহলে এখানে কিউ কনস্ট্যান্ট কিন্তু ভি আলাদা, সেই আলাদাটা কিন্তু তোমরা মাথায় রাখবে, সবকিছু একেবারে আলাদা লেখা আছে মানে আলাদা হয়ে গেল তা নয়, ওই আলাদাটা জেনারেল কেসে আলাদা, যখন C1 আর C2 ভ্যালু এক হবে তখন আবার ভি এক হবে, সেটা তো স্পেশাল কেস। এটা আমি দুবার রিপিট করলাম। এখন V1 আর V2 এই দুটো আলাদা, অর্থাৎ ভি এখানে ডিফারেন্ট হয়। আর যদি সমান্তরাল সমবায় করি সেক্ষেত্রে কি হবে দেখে নেওয়া যাক।
এরকম একটা ধারক রয়েছে, এরকম একটা ধারক রয়েছে, সেক্ষেত্রেও আমি দুটো ধারককে সমান্তরাল সমবায়ে রাখবো। এক্ষেত্রে একটা ব্যাটারির সাহায্যে এই সমবায়টাকে যোগ করব। এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। এখানে যদি প্লাস হয়, এখানে প্লাস আধান, আর এখানেও প্লাস আধান আহিত হবে, আর এইদিকে মাইনাস, আর এইদিকে মাইনাস আধান আহিত হবে। দেখো এখানে যদি আধান, এখানে এর ধারকত্ব C1 হয়, এর ধারকত্ব C2 হয়, সেক্ষেত্রে কি হবে, দুজনেরই বিভব V, এর দুই প্রান্তেও ব্যাটারি জুড়ে আছে, এর দুই প্রান্তেও ব্যাটারি জুড়ে আছে। এর দুই প্রান্তের তুমি বিভব দেখো, এই প্রান্ত থেকে দেখো, এর সঙ্গে ব্যাটারি, এর সঙ্গে ব্যাটারি, এর দুই প্রান্ত সঙ্গে দেখো, এর সঙ্গে ব্যাটারি, এর সঙ্গে, এ থাকুক আর না থাকুক এর বিভব হতো V, আর এ থাকুক আর না থাকুক এর বিভব হতো V। এর সঙ্গে যদি আমি আরো 10টা যোগ করি তাহলেও প্রত্যেকের বিভব হবে V। এখন তাহলে আমি বলতে পারি এর দুই প্রান্তের বিভব V, এর দুই প্রান্তের বিভব V, অর্থাৎ সমান্তরাল সমবায়ে V হলো কনস্ট্যান্ট। আলাদা কি না, V ইন্টু C1, এটা যদি ধারকত্ব এক হয় তাহলে আধান সমান হবে, আবারও সেই একই কথা। কিন্তু জেনারেল কেসে আমি বলবো, জেনারেল কেসে এখানে Q1 ইকুয়ালস টু হবে V ইন্টু C1, আর Q2 ইকুয়ালস টু হবে V ইন্টু C2। তাহলে Q এখানে আলাদা, Q হলো আলাদা। আলাদা মানে কি, স্পেশাল কেসে এক, যখন ক্যাপাসিট্যান্স সেম হবে, একই হবে, তখন আধানের মান একই হবে। এবারে তোমরা বুঝে নাও যে এই সমবায়টার ক্ষেত্রে আধান আমি বলছি Q, আর এই সমবায়ের ক্ষেত্রে আধান, মোট আধান কত, এদিকে আছে Q1, এটা ধরো 5 কুলম্ব, এটা ধরো 10 কুলম্ব, এটা হবে -5 কুলম্ব, এটা হবে -10 কুলম্ব। তাহলে এখানে মোট যে আধান, এই দুটো প্লেটে মোট আধান কত, 5 + 10 15 কুলম্ব, এখানে -15 কুলম্ব। অর্থাৎ এই ধারক সমবায়টাকে আমি যদি একটা ধারক হিসাবে ভাবতাম তখন এইদিকে 15 কুলম্ব হতো, আর এদিকে -15 কুলম্ব হতো। সংখ্যা দিয়ে বুঝতে সুবিধা হলো, কিন্তু আমরা তো এখানে ফর্মুলা বের করতে চাইছি। আমরা এখানে কি করব, Q1 লিখব প্লাস মাইনাস Q1, এখানে প্লাস Q2 মাইনাস, এখানে লিখব মাইনাস Q2, এইটা আমরা লিখব। তাহলে এখানে কি হবে, প্লাস Q1 প্লাস Q2 মাইনাস Q1 প্লাস Q2, এইটা হলো কি আধান, প্লাস আর মাইনাস, পজিটিভ আধান আর নেগেটিভ আধান। ক্লিয়ার একদম? এখানে আধান দুটো যোগ হয়ে যাবে। দেখা যাক এখানে কি হয়েছে। এখানে দেখো, আমি যদি এই দুটো ধারককে একটা ধারক ভাবতাম তাহলে এর এই প্রান্তটা আর এর এই প্রান্তটা শুধু আমি লক্ষ্য করতাম, ভেতরে কি হচ্ছে আমার লক্ষ্য করতে হতো না। সেই ক্ষেত্রে ধারকত্ব যদি C ধরতাম, এদের মধ্যে বিভবের পার্থক্য, আমি এই বিন্দুতে ধরো বিভব, এখানে A বিন্দু নিলাম, এখানে B বিন্দু নিলাম, এখানে C বিন্দু নিলাম, তাহলে VA মাইনাস VB সমান V1 লিখছি। এখানে V1 মানে কি, দুটো প্লেটের মধ্যে বিভবের পার্থক্য, অর্থাৎ A আর B বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য, VA মাইনাস VB সমান V1। আবার দেখো এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য, B আর C এর মধ্যে বিভবের পার্থক্য হলো V2, অর্থাৎ VB মাইনাস VC সমান V2 লিখতে পারি। এদেরকে যোগ করে ফেললে কি হবে, VB কেটে যাবে, VA মাইনাস VC সমান V1 প্লাস V2, অর্থাৎ এইটা A আর এটা C, অর্থাৎ VA মাইনাস VC মানে এদের মধ্যে বিভব বোঝাচ্ছে, সেই বিভবটা হচ্ছে V1 প্লাস V2। দ্যাটস অল। এই দুটো যদি তুমি বুঝতে পারো, তুমি তো রোধ আগে কষেছো, রোধের হিসেব করেছো, বা অন্যান্য ক্ষেত্রে তোমার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এদের তুল্য ধারকত্ব বের করতে পারবে কি পারবে না? অবশ্যই পারবো স্যার। কি করে পারবে না, Q বাই V সমান হচ্ছে C ইকুইভ্যালেন্ট। এখানে মোট আধান কত, এখানে মোট আধান হলো Q, 2Q লিখে ফেলবে না ভুল করেও। এখানে মোট আধান দেখো, এইখানে প্লাস Q, এখানে মাইনাস Q, মাঝে টোটাল 0, এখানে আমি প্লাস Q, এখানে মাইনাস Q, যে 2Q লিখে ফেললো
তার গেল প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে এখানে মোট আধান কিউ আর বিভব কত v1 প্লাস v2, এইটা হলো বিভব। এবারে আমি এখানে v1 আর v2 এর মান পুট করব, বলো কি হবে তোমরা বলে ফেলো। এখানে হবে কি v1 c1 q সমান v1 c1, তাহলে v1 সমান q বাই c1। এখানে কি হবে q সমান v2 c2, আধান তো সমান, আধান তো কনস্ট্যান্ট, তাহলে q এখানে v2 সমান q বাই c2। এই ভ্যালুটা আর এই ভ্যালুটা এখানে পুট করতে হবে, কারণ আমরা দেখেছি এটা হলো তুল্য ধারক বা ধারকের সমবায়ের যে তুল্য ধারকত্ব সেটা আমরা নির্ণয় করতে চাইছি। সি ইকুইভ্যালেন্ট, দু প্রান্তে এদের হচ্ছে আধান প্লাস কিউ মাইনাস কিউ, অর্থাৎ মোট আধান কিউ, আর তাকে ভাগ করতে হবে ভি দিয়ে, v1 প্লাস v2, কিউ বাই v1 প্লাস v2। v1 এর ভ্যালু কিউ বাই c1, v2 এর ভ্যালু কিউ বাই c2। অর্থাৎ আমি এখানে সুন্দর করে যদি লিখি তাহলে কি হবে না হচ্ছে সি ইকুইভ্যালেন্ট সমান q1 কিউ বাই v1 প্লাস v2। কি হবে কিউ বাই, প্রথমে v1 এর মান q বাই c1 প্লাস q বাই c2। এবারে q এখানে থাকুক, q কমন নাও, এখানে 1 বাই c1 প্লাস 1 বাই c2, q কেটে দাও, 1 থাকবে এখানে। অর্থাৎ আমি শ্রেণী সমবায়ের যে তুল্য ধারকত্ব পেলাম এটাকে আমি মুছে, তোমরা পজ করে এগুলো লিখতে থাকবে খাতায়, তারপরে আমি যখন মুছে দেব পরের অংশটা তুমি আবার পজ করে লিখে ফেলবে। তাহলে এখানে আমি পেলাম 1 বাই c1 প্লাস 1 বাই c2। এইভাবে লিখতে পারো, অথবা বইগুলোতে যেভাবে লেখা থাকে 1 বাই c ইকুইভ্যালেন্ট সমান 1 বাই c1 প্লাস 1 বাই c2। এইরকম লেখাটা ভালো, কারণ হিসেবের শেষে এটাকে উল্টাতে মনে থাকে না। এই কারণে c ইকুইভ্যালেন্ট আমি সবসময় বলবো 1 বাই c1 প্লাস 1 বাই c2, n সংখ্যক থাকলে 1 বাই cn পর্যন্ত যোগ করে তাকে ইনভার্স করে দেবে টু দি পাওয়ার -1। এই ফর্মুলাটা যদি ব্যবহার করে থাকো খুবই ভালো হবে। নেক্সট, এবারে আমরা যাচ্ছি সমান্তরাল সমবায়ে। সমান্তরাল সমবায়ে কোনটা কনস্ট্যান্ট থাকে? সমান্তরাল সমবায়ে থাকে v কনস্ট্যান্ট। এবারে সমান্তরাল সমবায় ছবি আমরা আগে লিখেছি, ছবি আগে এঁকে দিয়েছি। এখানে মোট আধান কত? q1 প্লাস q2 হবে। সমান্তরাল সমবায়ের তুল্য, এখানে সমান্তরাল সমবায়টাকে আমি এরকম আঁকলে, এটা যদি আমার a পয়েন্ট হয়, এটা যদি b পয়েন্ট হয়, তাহলে এখনো এটা a, এখনো b, va মাইনাস bb, এটাকেই আমরা v বলবো। অর্থাৎ এখানে c ইকুইভ্যালেন্ট সমান হবে কি? c ইকুইভ্যালেন্ট সমান মোট আধান এখানে q1 প্লাস q2 রয়েছে, এখানে আমরা বুঝে নিয়েছি আগে, মাইনাস q1 প্লাস q2 রয়েছে, অর্থাৎ q1 প্লাস q2 বাই v, ঠিক কি না? অর্থাৎ এখানে q1 বাই v প্লাস q2 বাই v। q1 বাই v কত? এখানে কি ছিল না c1 ইনটু v সমান q1, অর্থাৎ q1 বাই v সমান হবে c1, এখানে আমি লিখব c1। এটা কত হবে? এখানে ছিল q2 সমান, এখানে লেখা ছিল q2 সমান c2 ইনটু v, অর্থাৎ আমরা q2 বাই v সমান লিখব c2, এখানে হবে c2। c ইকুইভ্যালেন্টের ভ্যালু এখানে সমান্তরাল সমবায় ক্ষেত্রে তাহলে c ইকুইভ্যালেন্ট কি হবে? এটা হচ্ছে শ্রেণী সমবায় আর এটা হচ্ছে প্যারালাল সমবায়। সমান্তরাল সমবায় শ্রেণী ইংরেজিতে বলা হয় সিরিজ কম্বিনেশন, আর সমান্তরাল সমবায়কে ইংরেজিতে বলা হয় প্যারালাল কম্বিনেশন। এর জন্য এখানে আমি প্যারালাল লিখলাম। কি হবে? c1 প্লাস c2, এরকম n সংখ্যক থাকলে প্লাস cn। এইভাবে আমরা ধারকের সমবায় করে থাকি। ধারকের সমবায় মূল যে দুটো বিষয়, কোনটা কোথায় কনস্ট্যান্ট থাকে, এবং এই ফর্মুলা দুটো মনে রাখতে হবে। ধারকের মিশ্র সমবায়ের আলোচনায় আমরা যেতে পারি, তবে আজকে আমরা এই ধারকের সমবায়টা মূলত আলোচনা করলাম কিসের জন্য না ধারকের ধারকত্ব বাড়াবো, অনেকগুলো ধারক যোগ করে
ধারকের ধারকত্ব বাড়ানোটাই আমাদের কাজ, তার জন্য লাগে শ্রেণী সমবায়। সেই শ্রেণী সমবায় কনসেপ্টটা জানার জন্য কিন্তু আমরা এটা করেছি। তা সত্ত্বেও আমরা যেহেতু আলোচনা করছি এটা করে নিই যে এরকম শ্রেণী সমবায় রয়েছে আর সমান্তরাল সমবায় একসঙ্গে রয়েছে, তখন যে সমবায় তাকে বলা হয় মিশ্র সমবায়। মিশ্র সমবায়, এটা ধরো 2c, এটা ধরো 4c, এটা ধরো 2c, এটা ধরো 2c, হ্যাঁ, আর এটা ধরো 2c, এটা ধরো 2c। এই চারটে ধারক রয়েছে, এর ধারকত্ব 2c, এর ধারকত্ব 2c, আর এর ধারকত্ব, মোট চারটে ধারক এরকম ভাবে রয়েছে। অর্থাৎ এই ধারকগুলোর আমরা বলবো মিশ্র সমবায় রয়েছে। মিশ্র সমবায় যদি হয় তাহলে আমরা প্রথমে যে দুটো শ্রেণীতে রয়েছে সেই দুটোর হিসেব করে দেবো আলাদা করে। আমরা এ বি সি যদি আমরা নাম দিই তাহলে এ বি এর মধ্যে, সি এ বি এর মধ্যে ধারকত্ব আমরা আগে করে নেব, আর সি বি সি এর মধ্যে আমরা ধারকত্ব আলাদা করে বের করে নেব। এই দুটো বিন্দুর মধ্যে ধারকত্ব কি হবে না, এখানে এরা কোন সমবায় আছে, শ্রেণী সমবায় আছে। শ্রেণী সমবায়ের সূত্র কি, 1/c1 প্লাস 1/c2 টু দি পাওয়ার -1। c এর জায়গায় 2c, c2 এর জায়গায় 2c, 1/2c 1/2c 2/2c, তাহলে এটা হবে কত, 1/c টু দি পাওয়ার -1, অর্থাৎ c হলো। এইটা হলো গিয়ে c, এই দুটো ধারকত্ব হয়ে গেল c। আর এটার ক্ষেত্রে কি হবে, সমান্তরালে আছে c1 প্লাস c2, c1 এর ভ্যালু 2c, c2 এর ভ্যালু 2c, তাহলে এখানে কি হবে 4c। এবারে আমরা আবার নতুন করে সমবায়টিকে, এটা CAB আর CBC, এই সমবায়টি হলো এই রকম দেখতে। এখন এরা শ্রেণী সমবায়ে রয়েছে, ফলে ইকুইভ্যালেন্ট, C ইকুইভ্যালেন্ট সমান হবে C1/CAB। শ্রেণী সমবায়ের সূত্র কি, 1/CBC টু দি পাওয়ার -1। 1/CAB কত, CAB হলো C, তাহলে আমি এখানে 1/C লিখব। CBC কত, 1/4C, এটা লিখব। লিখে আমি যোগ করে ফেলব। এখানে যোগ করলে কত হবে, 1 প্লাস 1 এর 4, 5 এর 4, 5 এর 4 নিচে c, তাহলে 5/4c টু দি পাওয়ার -1, মানে কি এটা উল্টে যাবে, 4c/5, অর্থাৎ এই সমবায়টার তুল্য ধারকত্ব হলো 5/4c। এই রকম ভাবে আমরা মিশ্র সমবায়ের হিসেব করতে পারবো। আবার দেওয়া যায়, এখানে তোমার দেওয়া আছে 2c 2c, এখানে দেওয়া আছে cc, আর এখানে 4c 4c, এখানে দেওয়া আছে তোমার প্রথমটায় দেওয়া আছে কি 4c 4c, 4c 4c আর cc দেওয়া আছে। তাহলে তুল্য ধারকত্ব কত হবে তোমরা এটা নিজেরা বের করে ফেলো, তারপরে তোমরা চেক করে নাও আমাদের সঙ্গে। দেখো তোমরা পজ করে এটা করে ফেলো, আমি সময় দিচ্ছি, আর তারপরে আমি আমারটা তুমি দেখতে পাবে, পজটাকে অন করলে আবার তুমি দেখতে পাবে প্লে করলে যে CAB প্রথমে বের করবে, এটা শ্রেণী সমবায় আছে। সূত্র কি হবে, সূত্র সবসময় লিখে করবে তোমরা, টু দি পাওয়ার -1, তাহলে কি হবে 1 এর 4c, 1 এর 4c টু দি পাওয়ার -1 সমান হবে 1/2c টু দি পাওয়ার -1 সমান হবে 2c। এবার CBC কি হবে, CBC কি হবে, C1 প্লাস C2 সূত্র অনুযায়ী হবে C প্লাস C সমান হবে 2C। এবারে CAC অর্থাৎ ইকুইভ্যালেন্ট লিখে দেবো এখানে। C ইকুইভ্যালেন্ট কি হবে, এইটা আর এটা সমান, শ্রেণী সমবায় রয়েছে, এখানে CAB আর এখানে CBC, তাহলে এখানে এর ইকুইভ্যালেন্ট কি হবে, শ্রেণীতে আছে তার মানে সূত্র C1 প্লাস 1/C2 টু দি পাওয়ার -1। প্রত্যেকটা পার্ট তোমরা ভেঙে প্রথমে করবে, কিন্তু আমি এমনি করে দিতে পারি, একবারে এক ধাক্কায় করে দিতে পারি। কেন পারছি না, আমি অনেকগুলো অঙ্ক করার পরে এটা পাচ্ছি। তোমরাও সেরকম প্রথমে যখন অঙ্ক করবে প্রত্যেকটা স্টেপ ভেঙে করবে। তাহলে কি হবে, এখানে 1/c 2c টু দি পাওয়ার -1, এখানে এইরকম ভালো করে লিখতে হবে 1/2c প্লাস 1/2c টু দি পাওয়ার -1 সমান হবে 1/c টু দি পাওয়ার -1 সমান c। এইভাবে তোমরা এই ধারকের তুল্য ধারকত্ব বের করতে পারবে। বেশ,
এখন সমবায় নিয়ে আর বলবো না, আমরা সমবায় নিয়ে আবার একটা লেকচারে ফিরে আসবো, পুরো সেখানে সমবায়ের আলোচনা হবে। শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়, জটিল সমবায়, বিভিন্ন সিমিট্রি, মিরর সিমিট্রি, ফোল্ডিং সিমিট্রি, নানা রকম সিমিট্রি তোমাদেরকে জানতে হবে, কারণ এমসিকিউ আসে বিভিন্ন পরীক্ষায়, সেখানে বড় বড় প্রবলেম ছোট ছোট করে দেওয়া থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে করে ফেলতে হবে ওই সিমিট্রি টিমিট্রি জেনে। যাকে এখন ধারকের সমবায়ের কনসেপ্টটাকে আমরা কোথায় কাজে লাগাবো বললাম না, সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক, যে সমান্তরাল পাত ধারকের n পাত বিশিষ্ট, যে সমান্তরাল পাত ধারকটি n সংখ্যক পাত সংখ্যা রয়েছে। কি রকম রয়েছে? এরকম চিরুনির মতো, চিরুনির মতো, এরকম একটা চিরুনি, এইরকম একটা চিরুনি, দুদিক থেকে চিরুনিকে আটকে দেওয়া হবে। দেখো, এই হলো, এগুলো খুব ক্লোজড আছে, খুব ক্লোজড আছে, অনেকগুলো করে নিয়েছো। এবার প্রত্যেকটার মধ্যে দূরত্ব তুমি স্মল ডি করে ধরতে পারো, আর প্রত্যেকটার মধ্যে এরিয়া দেখো, আমি ইফেক্টিভ এরিয়া, কিন্তু এইখানে তো এর একটা এরিয়া আছে, পাত এটা, আর এখানে তো একটা এরিয়া আছে, এই মুখোমুখি হয়ে আছে যতটা এরিয়া, সেই এরিয়াটা কিন্তু এটা পুরো এরিয়া নেবে না, সব সময় বলবে ইফেক্টিভ এরিয়া। আমরা ইফেক্টিভ এরিয়া, কার্যকরী এরিয়া আমরা এ ধরলাম। এই এরিয়াটা আমরা যখন যতটা আমরা ছবিতে আঁকতে পেরেছি সেইটাই আমরা দেখাবো ইফেক্টিভ এরিয়া। আর এটা হলো পাতদ্বয়ের মধ্যে দূরত্ব, এটাতে বায়ু আছে প্রথমে ধরা যাক। এবারে এখানে আমার কটা পাত রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, হ্যাঁ, ছটা পাত রয়েছে। এরও দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, দুজনেরই ছটা করে পাত রয়েছে। তারা এরকম করে আটকে আছে, এইরকম করে, এইরকম করে আটকে রয়েছে। মাঝে আটকে মানে কি, কেউ কিন্তু কারোর সঙ্গে সংস্পর্শে আসেনি, ডিস্টেন্স বজায় রেখেছে। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি ব্যাটারি দিই, ব্যাটারির ধনাত্মক প্রান্ত আমি এখানে যোগ করলাম, ঋণাত্মক প্রান্ত এখানে যোগ করলাম, ব্যাটারি যোগ করে দিই, ব্যাস। তাহলে কি হবে, এইগুলো সব প্লাস প্লাস হয়ে যাবে, এইগুলো সব পজিটিভ হয়ে যাবে, এইগুলো সব পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, আর এইগুলো নেগেটিভ হয়ে যাবে। দেখো, এইগুলো নেগেটিভ। তাহলে এই পজিটিভ আর এই পজিটিভ নেগেটিভ, এরা একটা ধারক, এরা একটা সমান্তরাল ধারক। এরকম করে কটা সমান্তরাল ধারক আছে এবার দেখে নেব। দেখো, এই একটা সমান্তরাল ধারক 1 নম্বর, এই একটা 2 নম্বর, এই একটা 3 নম্বর, এই একটা 4 নম্বর, এই একটা 5 নম্বর, এই একটা 6 নম্বর, এইটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা 9 নম্বর, এটা 10 নম্বর, এটা 11 নম্বর। 11টি পাত ধারক রয়েছে। 11টি পাত ধারক আমরা এখানে পাবো। ভালো করে লক্ষ্য করতে হবে, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 11টা পাত ধারক এখানে আমরা পেয়েছি। এখন এই পাত ধারকগুলো সমান্তরালে আছে না শ্রেণীতে আছে? খুব সহজ বোঝা, শুধু বুঝতে হবে। দেখো, সমান্তরালে, শ্রেণীতে হলে কি হয়, শ্রেণীতে কোনটা ফিক্সড হয়? শ্রেণীতে থাকলে, হ্যাঁ ঠিক বলেছো, কিউ কনস্ট্যান্ট। আর সমান্তরালে কি কনস্ট্যান্ট হয়? ভি কনস্ট্যান্ট হয়। দেখো, এদের আধান সমান হতেও পারে, কিন্তু সেটা তো এখানে বিচার্য নয়। এখানে দেখো, এর যে প্রান্ত পজিটিভের সঙ্গে যোগ আছে, ঠিক তার পাশেরটা ওই ব্যাটারি নেগেটিভের সঙ্গে যোগ আছে। এই আবার এই দুটো প্লেটের মধ্যে দেখো, এই প্রান্তটা পজিটিভের সঙ্গে যোগ আছে, নেগেটিভের সঙ্গে যোগ আছে, এই প্রান্তটা আবার পজিটিভের সঙ্গে যোগ আছে। তাহলে প্রত্যেকটা এরকম করে যোগ আছে ব্যাটারির সঙ্গে। প্রত্যেকটাকে আমরা এইরকম ভাবে দেখতে পারি, এরকম করে 1 2 3 আপ টু 11টা এখানে পাবো। কি এখানে আমরা পাবো কটা? 11টা।
মোট কটা পাদ আছে? এর 6টা, এর 6টা, 6 গুণিতক 2 12টা। 12টা থাকলে কটা ধারক আমি পাচ্ছি? না 12 মাইনাস 1 11টা পাচ্ছি। এবারে যদি আমি বলি n সংখ্যক পাদ বিশিষ্ট যদি ধারক হয়, তাহলে সেখানে ধারক সংখ্যা, ছোট ছোট ধারক সংখ্যা কত হবে? n-1 হবে। কোনো অসুবিধা নেই বুঝতে। এবং এই যে n-1 সংখ্যক ধারক, এরা কিভাবে আছে? সমান্তরালে রয়েছে। এরা পরস্পর সমান্তরালে রয়েছে। দেখো প্রত্যেকের বিভব, প্রত্যেকেই দুটো প্রান্তের সঙ্গে যোগ আছে। তুমি দেখো এখানে যদি আমি ব্যাটারি নেগেটিভ বলি, এটা পজিটিভ বলি, দেখো তুমি এই প্লেটটা, এই প্লেটটা দেখো না, তুমি এর প্লেট, এর এই 1 নম্বরের 6, এদিকের এইদিকে চিরুনি, এই দিকের পাত এর 6 নম্বর আর এর 6 নম্বর, দেখো না, দেখো এর 6 নম্বর, এর 6 নম্বর, দেখো একটা হচ্ছে পজিটিভের সঙ্গে যুক্ত আছে, একটা নেগেটিভের সঙ্গে যুক্ত আছে। আবার তুমি দেখো না এর 6 নম্বর, এর 5 নম্বর, হ্যাঁ এর 6 নম্বর, এর 5 নম্বর, এইদিকে এর 6 নম্বর যেটা ছিল, এর 6 নম্বর, এর 5 নম্বর। দেখো এরা আবার ব্যাটারির একটা পজিটিভ, দেখো কার 5 নম্বর পজিটিভ, এর হচ্ছে 6 নম্বর পজিটিভ, দেখো এর 6 নম্বর পজিটিভ আর এর 5 নম্বর নেগেটিভ। এইটা হলো এই পাদ ধারকটার কথা আমি এখানে লিখছি। পরেরটার ক্ষেত্রে কি হবে? নেক্সট হবে কি, এর 5 নম্বর পজিটিভের সঙ্গে, এরপরে এটা হলো গিয়ে এর 5 নম্বর, এই ধনাত্মকটার 5 নম্বর আর এর 5 নম্বর। দেখো এইটা জোড়া আছে পজিটিভের সঙ্গে আর এটা জোড়া রয়েছে নেগেটিভের সঙ্গে। হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ছোট হয়ে গেছে, এটাকে কম পাদ দিলে আরো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি বুঝতে চাও আমি আর 3-4টে নিয়ে করছি, এত 6টা দেওয়ার দরকার নেই। 6টা না দিলে তোমাদের ফিল আসতো না, অনেকগুলো বোঝানোর জন্যই 6টা দিয়েছিলাম। এখন তুমি ফিল এসে গেছে, এবার 3টে করে নাও, এদিকে 3টে, এদিকে 3টে। এইটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা আছে। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ দুদিকেই রাখো, নেগেটিভ পজিটিভ দুদিকেই রাখতে হবে। এর পজিটিভটা বাইরের দিকে থাকবে না, নেগেটিভ আর এদিকে হবে নেগেটিভ, এটা পজিটিভ, এটা হবে পজিটিভ, নেগেটিভ। এবারে এর 1 নম্বর, এই দিকের যে পাদগুলো, এর 1 নম্বর আর এদিকে আমি উপরেরটাকে 1 নম্বর দিলাম, এখানে এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম, এটাকে 4 নম্বর দিলাম, 5 6 7, এই মুখটা 5, এই মুখটা 6 7, এই মুখ 7 8, এই মুখ 9, এই মুখ 10, এই মুখ 11। কেন 11টা হলো এবার? হ্যাঁ কি হলো? কোনো অসুবিধা নেই। এখানে দেখো এই মুখটা আমি 1 লিখেছি, এটা দরকার হবে না। এই মুখ 1 নম্বর, এই মুখে তো কিছু নেই, এই মুখের উপরে তো কিছু নেই, 1, এটা 2 লিখব, এটা 3 লিখব, এটা 4 লিখব, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা হলো 9 আর এটা 10। এইটা 1 2 3 4 5 6, মোট n = 6। তাহলে ধারক কত হবে? ক্যাপাসিটর সংখ্যা, নাম্বার অফ ক্যাপাসিটর কত হবে? 5 হবে, n-1। এটা তোমরা বুঝে নিয়েছো। এবারে দেখো এই যে n-1 অর্থাৎ 5টা ধারকে 10টা প্লেট আছে, সেই 10টা প্লেট আমরা এঁকে ফেলেছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 7 8 9 10। এবার তুমি বুঝতে পারছো এই প্লাসটা, এটা 1 নম্বর সেই পাদ। 2 নম্বর পাদটা কোনটা? এইটা। আবার এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর বলছি, এটা কিন্তু 2 এর রিপিট, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5। এই যে দেখো 5টা পজিটিভের সঙ্গে যুক্ত হচ্ছে, এইগুলো সব একটা প্রান্তে পজিটিভ প্রান্ত আর এগুলো সব নেগেটিভ প্রান্ত। 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। হ্যাঁ বুঝতে অসুবিধা হলে এরকম করে বুঝে নিতে হবে, সাধারণত বুঝতে অসুবিধা হয় না। এই রকম করে তুমি এগুলো রেখেছো, অর্থাৎ সবগুলো এখানে সমান্তরালে আছে। এটাও সি, এটাও সি, এটাও সি, এটাও সি, এটাও সি। তাহলে কি হবে? c1 + c2 + cn, এখানে অ্যাকচুয়ালি n-1, এখানে বলছি n-1 ধারক আছে, অর্থাৎ আমরা লিখতে পারবো কি
এরা সমান্তরালে রয়েছে। সমান্তরালের সূত্র কি? c = c1 + c2 cn, c1 c, c2 c c। n -1 সংখ্যক, n -1 সংখ্যক আছে, তাহলে n - 1 * c, 5 5 + 5 5, তিনটে 5 যোগ করলে কি হয়? 3 × 5। n - 1 সংখ্যক c যোগ করলে কত হয়? n - 1 * c, n - 1 * c। c এর ভ্যালু কত? এখানে দেখো প্রত্যেকটা প্লেটের মধ্যে ডিসটেন্স d, এদের প্রত্যেকটা প্লেটের এরিয়া কার্যকর ক্ষেত্রফল a হলে আমরা লিখতে পারি a ε0/d, এবং এদের মধ্যে যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে k, তাহলে k গুণ করতে পারবো। অর্থাৎ এই যে ধারকগুলো তার n - 1 গুণ হলো। এইভাবে আমরা ধারকের সমবায় করে, এরকম করে অনেকগুলো পাত রেখে আমরা যে সমবায় গঠন করি, সেখান থেকে আমরা অনেক বেশি ধারকত্ব পেয়ে থাকি। এই কারণে আমরা আগের লেকচারে বলেছিলাম 1 ফ্যারাড বা তার থেকেও বেশি ধারকত্ব আমরা তৈরি করতে পারি। সেটার জন্য আমরা কি করি তোমরা ভালো করে লক্ষ্য করো। এইরকম ধরো দুটো পাত আছে, বেশ বড় পাত। এই দুটো পাতকে আমরা কি করবো, ভেতরে আমি স্যান্ডউইচ ঢুকিয়ে দেবো, স্যান্ডউইচ করে দেবো। স্যান্ডউইচ মানে কি? এখানে কি দেবো? খাওয়ার জিনিস না, এখানে পরাবৈদ্যুতিক মাধ্যম দেবো। পরাবৈদ্যুতিক মাধ্যম দিয়ে কি করবো? গোল গোল করে দেবো, এরকম করে রাউন্ড করে দেবো, রাউন্ড করে দেবো। রাউন্ড করে দিলে জিনিসটা ছোট হয়ে গেল। এর ভেতরে প্রত্যেকটা লেয়ারে দেখো একটা করে ধারক আছে। এবার এই দুটোর সঙ্গে বাইরে তার জুড়ে দেবো। জুড়ে দিলে কি হবে? এর ডাইমেনশনটা ছোট হয়ে গেল। এবার পাতের ক্ষেত্রফল তো সমান থাকছে, ইফেক্টিভ ক্ষেত্রফল কিন্তু এই থাকছে। একে আমি গোল গোল করে রেখে আমি ব্যবহার করতে পারছি। এইভাবেও ক্যাপাসিটর তৈরি করা হয়। অর্থাৎ বিভিন্নভাবে আমরা ধারকের ডাইমেনশনটাকে কমাতে চাই, কিন্তু ক্যাপাসিটিটাকে বাড়াতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে? ইফেক্টিভ এরিয়া এখানে বেড়ে যাচ্ছে। তুমি দেখো, এটাকে যদি তুমি এরকম দেখো, n - 1 * a * ε0k/d, একটা যদি থাকতো তার এই রকম হতো a ε0k। এখন n - 1 আছে, তাহলে ইফেক্টিভ এরিয়াটা এখানে যেন আমরা বাড়িয়ে দিতে পেরেছি। ইফেক্টিভ এরিয়াটা এখানে বাড়িয়ে দিতে পেরেছি। এরকম করে নানাভাবে আমরা ধারকের ধারকত্ব বাড়াতে পারি। আমরা সমান্তরাল এবং শ্রেণী সমবায়ের সূত্র জানলাম। সমান্তরাল শ্রেণী সমবায় নিয়ে বিশদ আলোচনা আছে, সেটা আমরা আলোচনা করব। এখন আমরা এই যে সমান্তরাল পাতধারক, সমান্তরাল পাতধারকের যে একটা বিশেষ প্রকার করা হয়, n সংখ্যক পাত বিশিষ্ট যে ধারক, সেই ধারকের ধারকত্ব নিয়ে আলোচনা করলাম। আমাদের আজকের এই আলোচনাগুলো ছিল। আগের দিনে আমরা একটা ফোঁটার অঙ্ক করেছিলাম, ফোঁটার অঙ্কের উল্টো অঙ্কটা আমি আসে বলেছিলাম, সেটা একটু আলোচনা করে নিয়ে যাক। সেটা আলোচনা করে নিলে আজকের আলোচনা মোটামুটি কমপ্লিট। আজকে আমি এই টাস্কগুলো নিয়েছিলাম, আমি এই আলোচনাগুলো করব বলে আমি ঠিক করেছিলাম। সেটা হয়ে গেলে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা এটা পেয়ে যাব। দেখো, সেখানে আমি বলেছিলাম কি, একটা ফোঁটা ভেঙে অনেকগুলো ফোঁটায় হয়। এখন অনেকগুলো ফোঁটা যদি জুড়ে যায়, অনেকগুলো ফোঁটা জুড়ে যদি একটা বড় ফোঁটা তৈরি হয়, সেক্ষেত্রে এর ব্যাসার্ধ r আর এই বড় ফোঁটার ব্যাসার্ধ ক্যাপিটাল R। তাহলে এদের n সংখ্যক যদি থাকে, n সংখ্যক ফোঁটা, তাহলে কি হবে? n × 4π r³ সমান হবে 4π R³ সমান হবে n × r³ সমান হবে এখানে r³। অর্থাৎ আমরা r সমান পাবো n⁻⁻³ × r। এটা সব জায়গায় সমান পাবো, কারণ ভলিউম তো কনস্ট্যান্ট থাকবে, একই পদার্থ, তার উষ্ণতা, তার ঘনত্ব এইগুলো তো চেঞ্জ হয়নি, ধরে নেওয়া হয়েছে। তার জন্য রেডিয়াস কিন্তু সেম থাকবে। সব কিছু এইরকম ভাবে আমি যদি ধরি, সেক্ষেত্রে আমার এখানে যে শক্তি ছিল, এখানে ক্যাপাসিটর কত ছিল? r ছিল। আমি সিজিএস পদ্ধতিতে ধরবো সুবিধার জন্য। এখানে স্মল সি ছিল, এখানে ক্যাপিটাল সি কত হলো? না, ক্যাপিটাল R হয়ে গেল। এবার আগে এনার্জি কত ছিল? হাফ সি, হাফ q² বাই স্মল সি। তাহলে কি হবে? q²/2r ছিল, UI ইনিশিয়াল। এইটা হলো কি এক একটার, এর সঙ্গে ইউ ইনিশিয়াল আমি যদি করি বড় ইউ ইনিশিয়াল, তাহলে করলে কি হবে? n সংখ্যকের মোট শক্তি কত হবে? শক্তি স্কেলার আছে, যেন চটাক করে যোগ করে দেওয়া গেল। n সংখ্যকের জন্য এক একটা করে যোগ করে দিলে n গুণিতক কি হবে? q²/2r। এইটা হলো ইনিশিয়াল টোটাল স্থিতিশক্তি, মোট শক্তি। এই ধারকটির
এই ছোট ছোট ধারকগুলো প্রত্যেকটা ড্রপ গোলীয় ধারক, এদের যে শক্তি ছিল এটা। আর এক্ষেত্রে এর শক্তি কি হবে না, এর শক্তি হবে ইউএফ সমান হবে কিউ স্কোয়ার। কিউ এখানে কত হবে বলতো, এখানে কিউ প্রত্যেকটার কিউ ছিল, এখানে হবে এন ইন্টু কিউ। কেন হলো, মোট আধান তো নষ্ট হবে না, প্রত্যেকটা আধান জুড়ে 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 এখানে মোট আধান আসবে, আধানের সংরক্ষণ নিয়ম। অর্থাৎ এখানে কি হবে এন কিউ এর হোল স্কোয়ার, কিউ স্কোয়ার বাই 2c, সি এখানে কত হবে ক্যাপিটাল আর। এখানে এবার বসিয়ে দিতে হবে এন স্কোয়ার কিউ স্কোয়ার বাই 2, আর এর জায়গায় আমি বসাবো এন টু দি পাওয়ার আর। এবার এর সঙ্গে কম্পেয়ার করব। এখানে কম্পেয়ার করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে একটা এন রেখে দিতে হবে। ইউএফ সমান আমি এখানে আবার সাজিয়ে লিখি, এইটা এন একটা রেখে দেবো, আর একটা এন কিউ স্কোয়ার বাই 2 আর রেখে দেবো এদিকে, এদিকে এন ইন্টু কিউ স্কোয়ার বাই 2 আর একটা এন নিয়ে নিলাম, আর এখানে থাকলো কি একটা এন, এন স্কোয়ার ছিল, এন ইন্টু এন স্কোয়ার বাই এন টু দি পাওয়ার 1/3। কি ঠিক থাকলো তো? হ্যাঁ, এন ইন্টু এন, এন স্কোয়ার, এন ইন্টু দি পাওয়ার 1/3, দেখো 2 আর লিখেছি কিউ স্কোয়ার, কোনো চেঞ্জ হয়নি। তাহলে এখানে কি হবে, এটাকে এটা দিয়ে এটা দিয়ে ভাগ করলে কি হবে, এন টু দি পাওয়ার 1 মাইনাস 1/3, এন টু দি পাওয়ার 2/3 হবে এটা, ইনটু এই ভ্যালুটা হলো ইউআই প্রাথমিক শক্তি। তাহলে প্রাথমিক শক্তি আর অন্তিম শক্তির মধ্যে কোন শক্তিটা বেশি হবে? দেখো এটা যদি ধরো 8, এটা 8 হলে এন যদি 8 হয়, 8 হলে কি হবে, এটা হবে 4, এন টু দি পাওয়ার 2/3 হবে 4, তাহলে 4 ইনটু ইউআই। তাহলে ফাইনাল যে শক্তিটা বেশি হয়ে গেল, বেড়ে গেল। এর ক্যাপাসিটেন্স হচ্ছে এমনিতে বেশি, এর ছোট ছোটগুলোর সাপেক্ষে তো বেশি হবে, সেটা কথা ছাড়ো, কিন্তু এর যে মোট শক্তি ছিল, এখানে মোট শক্তি বেড়ে গেল। কেন? আমি এগুলোকে যখন জুড়েছি তখন এখানে কি হচ্ছে, কাজ করতে হয়েছে, সেই কাজটা এখানে শক্তি হিসাবে স্টোর থাকলো। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো করে পড়াশোনা করো এবং প্রত্যেকটা স্টেপ তোমরা লিখে লিখে পড়বে। যতগুলো স্টেপ হয়েছে, অনেক বড় লেকচার, এখানে প্রত্যেকটা স্টেপ তোমাকে পাঠ করে নিতে হবে, প্রত্যেকটা সময়ে তোমাকে পজ করে খাতায় তুলে তুলে করতে হবে। তারপরে তুমি নোট দেখবে, বই দেখবে, নিজের নোট দেখবে, এবং সবশেষে তোমাকে প্রবলেম প্র্যাকটিস করতে হবে, প্রশ্ন উত্তর করতে হবে। তবেই তোমার যে পড়াটা তুমি যেভাবে এগোচ্ছ, কোর্সের যে পড়া তোমার মধ্যে থাকবে। নাহলে তুমি এগুলো সব পরিষ্কার বুঝতে পারছো, কিন্তু তোমাকে যখন দেওয়া হবে তুমি একটাও লিখতে পারছো না, এরকম কন্ডিশন হতে পারে যদি না তুমি প্র্যাকটিস করো। আর যে প্র্যাকটিস করে যাবে তার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট। আমি আজকের মতো আমার ক্লাস শেষ করলাম।